আচ্ছা 6 নম্বর অঙ্কটা আ করেছিস? 6 নম্বর অঙ্ক বাড়িতে করেছিস তুই? 6 নম্বর অঙ্কটা আরম্ভ করব। কি করতে বলছে? ক্যালকুলেট ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিন্যান্সিয়াল লিভারেজ আর ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। ঠিক আছে? আগে যেমন আমরা কি বলেছিলাম? ফরম্যাটটা সুন্দর করে সাজিয়ে নেব। ঠিক আছে তো? ইনকাম স্টেটমেন্ট দাগ কাট একটা। এটাকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট। কি লিখব? প্রথমে লিখব সেলস। তার থেকে মাইনাস করতাম কি? ভেরিয়েবল কস্ট। সেল থেকে মাইনাস করতাম ভেরিয়েবল কস্ট। বাদ দিয়ে কি হতো? কন্ট্রিবিউশন। এর থেকে মাইনাস করতাম কি? ফিক্সড কস্ট। হতো কি? প্রফিট, মানে যাকে আমরা ইবিআইটি বলি, এবিট বলি। মনে পড়ে রেশিও যখন করাচ্ছিলাম? কালকে রেশিও করা থেকে কি বললাম? এবিট এর কথা বললাম না? এবিট, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এটাকে কি বলা হতো? এর আরেকটা নাম কি বললাম? অপারেটিং প্রফিট। তাই না? এবিট। এবিট থেকে কি বাদ দিতাম বল? ইন্টারেস্ট অন লোন। এবিট থেকে বাদ দিতাম কি? ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে? বাদ দিলে কি হতো? এবিট থেকে ইন্টারেস্ট বাদ দিলে হয় ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। ঠিক আছে তো? এর থেকে ট্যাক্স বাদ দেবো, হবে কি? আর্নিং আফটার ট্যাক্স। আমি আর লিখলাম না, মনে হয় না অঙ্কে আর কিছু আছে, এতটাও আছে বলে আমার মনে হয় না। সেল বলেছে কত? দেখ, সেল বলেছে 1,00,000 ইউনিট 2 টাকা করে, মানে 2 লাখ টাকা সেল। তাহলে সেলে লিখবো 2 লাখ টাকা। এই যে এই কোশ্চেনটা দিয়েছে, এরকম অঙ্ক জেনারেলে দেয়। ঠিক আছে তো? এবার দেখ ভেরিয়েবল কস্ট কত বলেছে? ভেরিয়েবল কস্ট বলেছে 70 পয়সা করে। ঠিক আছে? ভেরিয়েবল কস্ট কত করে বলি? 70 পয়সা করে। তাহলে আমি 1,00,000 টা ইউনিট, মানে ভেরিয়েবল কস্ট জিনিসটা বুঝিস। কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে আমার কি খরচা হয়? ভেরিয়েবল কস্ট। কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে ভেরিয়েবল কস্ট লাগে। প্রোডাক্ট তৈরি করবে তো ভেরিয়েবল কস্ট হবে, প্রোডাক্ট বন্ধ করে দেবো, ভেরিয়েবল কস্ট লাগবে না। তাহলে একটা প্রোডাক্ট তৈরি করতেই 70 পয়সা ভেরিয়েবল কস্ট লাগে, তাহলে 1,00,000 টা প্রোডাক্ট তৈরি করতে ভেরিয়েবল কস্ট কত লাগবে? 1,00,000 ইন্টু 70 পয়সা। তাহলে 1,00,000 ইন্টু 70 পয়সা কত হবে? 70,000 টাকা। 2 লাখ থেকে 70,000 বাদ দিলে কত হলো? 1,30,000 কন্ট্রিবিউশন। ফিক্সড কস্ট। ফিক্সড কস্টটা কি হয়? ফিক্সড কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না। তুমি প্রোডাকশন করো বা না করো, ফিক্সড কস্ট তোমাকে বিয়ার করতেই হবে। ইকোনমিক্স আমাদের এটা শিখিয়েছে। ঠিক আছে তো? তাহলে ফিক্সড কস্ট কত বলেছে? 1,00,000 টাকা। তাহলে 1,30,000 থেকে যদি আমি 1,00,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কত হলো? ইবিআইটি কত হলো বল? 30,000 টাকা ইবিআইটি হলো। ঠিক আছে? ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন কি? আমি যদি লোন নিই তাহলে আমাকে ইন্টারেস্ট দিতে হবে। আরেকটা কথা বলে দিই, এটা বলেছিলাম আগেও, আরেকবার বলে দিচ্ছি। ইবিআইটি মানে অপারেটিং প্রফিট। আমি ব্যবসা করছি, ব্যবসা করে প্রফিট কামিয়েছি কত? 30,000 টাকা। এই প্রফিট আমি বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ আমি ব্যবসা করার জন্য মার্কেট থেকে আমাকে লোন করতে হয়েছিল। যার থেকে লোন করেছিলাম তাকে ইন্টারেস্ট দিতে হবে। তো ইন্টারেস্ট যদি দিয়ে দিই তাহলে প্রফিট তো আবার কমে যাবে। প্রফিট তো কমে যাবে। ঠিক আছে তো? প্রফিট তো কমে যাবে। তাহলে ইন্টারেস্ট কত বলেছে? 3,000 টাকা। ইন্টারেস্ট কত বলেছে? 3,000 টাকা। তো 30 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? ইবিটি 27,000 টাকা। ঠিক আছে? আর কিছু বলেছে অঙ্কে? ট্যাক্স বলেছে অঙ্কে? ট্যাক্স বলেছে অঙ্কে? না স্যার, ট্যাক্স বলেনি। ঠিক আছে তো? তো এখানেই শেষ ইবিটি। ঠিক আছে তো? ইবিটি এখানে শেষ, আর বলেনি, আমি ফরম্যাট লিখি। ঠিক আছে তো? এবার কি লিখবো? ডিওএল। পুরো লিখছি না, আগের ক্লাসগুলোতে আমরা লিখেছি ডিওএল এর ফুল ফর্ম, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। কি বলেছিলাম? অপারেটিং লিভারেজ করতে কে সাহায্য করে? ফিক্স কস্ট। ফিক্স কস্ট। তাহলে ফিক্স কস্টের উপরে কে আছে? দেখ, কন্ট্রিবিউশন। আর নিচে কে আছে? এবিট। এবিট বা ইবিআইটি। তাহলে আমার অঙ্কে কন্ট্রিবিউশন কত ছিল বল? কন্ট্রিবিউশন কত ছিল? কন্ট্রিবিউশন ছিল তোর 1,30,000। আর এবিট কত ছিল অঙ্কে? এবিট ছিল 30,000। তাহলে 1,30,000 কে যদি 30,000 দিয়ে বাদ দিই, মানে ভাগ করি, কত হচ্ছে? 4.33। ঠিক আছে? ডিওএল হলো। ডিএফএল কি? ডিএফএল কি? ডিএফএল বের করার ফর্মুলা কি ছিল? ডিএফএল করতে সাহায্য করে কে? ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস। ঠিক আছে তো? তাহলে ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস মানে ইন্টারেস্ট। ইন্টারেস্টের উপরে কে আছে? এবিট। ইন্টারেস্টের উপরে কি আছে? এবিট। ঠিক আছে? আর ইন্টারেস্টের নিচে কি আছে? ইবিটি। ইবিটি। তাহলে ইবিআইটি কত ছিল বল অঙ্কে? 30,000। আর ইবিটি কত ছিল? 27,000। 30,000 কে 27,000 ভাগ কর, কত হচ্ছে দেখ? 1.11। লাস্ট ডিসিএল। আমি কি বলেছিলাম? ডিসিএল এর ফুল ফর্ম ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। ডিসিএল করতে সাহায্য করে কে? ডিসিএল করতে সাহায্য করে কে? ডিসিএল করতে কে সাহায্য করে বলেছিলাম? দেখ, ভুলে গেলে তো চলবে না। হ্যাঁ, ডিসিএল করতে ফিক্স কস্ট সাহায্য করে বা ইন্টারেস্টও সাহায্য করে। তাহলে এই দুটোর উপরে কে আছে? কন্ট্রিবিউশন। নিচে কে আছে? ইবিটি। ব্যাস হয়ে গেল। কন্ট্রিবিউশন বাই ইবিটি। তাহলে কন্ট্রিবিউশন বাই ইবিটি। তোমার কন্ট্রিবিউশন কত ছিল? 1,30,000 বাই 27,000 কত হচ্ছে? 4.81। শেষ। সিম্পল অঙ্ক ছিল।
নম্বর দেখ, এই সিম্পল অঙ্ক পরীক্ষা এসেছিল, কবে এসেছিল? জেনারেল এসেছিল 20 সালে এসেছিল সিবিসিএস এ, 22 সালে এসেছিল সিবিসিএস এ, ঠিক আছে? আচ্ছা, কত হলো? এবার কত নম্বর করে বললাম বল? 9 নম্বর অঙ্কটা করো, 9 নম্বর অঙ্ক, ঠিক আছে? তো দেখ কি বলেছে, সিম্পলিফাইড ইনকাম স্টেটমেন্ট অফ ফরচুন লিমিটেড, এটা তো করে ফেলেছিস, এটা করে ফেলেছিস, এটা ইজি ছিল। দেখ ফরচুন লিমিটেড ইজ গিভেন বিলো, কি বলেছে আমার অঙ্কে? দেখ সমস্ত ওই একই রকম, কি বলবো, ওই ফরম্যাট সাজাবো, আগে দেখতে হবে নাকি ইনকাম স্টেটমেন্ট সাজিয়ে নেয়, ইনকাম স্টেটমেন্ট সাজিয়ে নেয়। কত নম্বর অঙ্ক? 9 নম্বর অঙ্ক। আগে ইনকাম স্টেটমেন্ট সাজিয়ে নেয়। কি লিখবো প্রথমে? সেলস, প্রথমে লিখবো সেলস। তো সেল থেকে মাইনাস করবো কি? ভেরিয়েবল কস্ট, বাদ দিয়ে কি হবে? কন্ট্রিবিউশন। মাইনাস করবো কি? ফিক্স কস্ট। মাইনাস করবো কি? ফিক্স কস্ট। কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দেবো, হবে কি? এবিট। এবিট থেকে ইন্টারেস্ট অন লোন বাদ দেবো, হবে কি? ইবিটি। ইবিটি থেকে ট্যাক্স বাদ দেবো, হবে কি? ইএটি। তাহলে কালকে রেশিও যেটা করে দিয়েছি এই ফরম্যাটই ছিল পুরো, এরকম জিনিস থাকে। আচ্ছা, এবার দেখ কোশ্চেনে দেখ কত অবধি বলেছে, ইএটি অবধি কি বলেছে? হ্যাঁ, ইএটি অবধি বলেছে, এক একটা করে টোক। সেল বলেছে 12 লাখ টাকা, দেখ সেল বলেছে 12 লাখ টাকা, লিখবো সেল, দেখে দেখে লিখবো 12 লাখ টাকা। সেল বলেছে 12 লাখ টাকা, দেখে দেখে লিখবো সেল 12 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট কত বলেছে? 9 লাখ টাকা, লিখবো ভেরিয়েবল কস্ট 9 লাখ টাকা। তাহলে 12 লাখ থেকে 9 লাখ বাদ দিলে কন্ট্রিবিউশন হলো কত? 3 লাখ টাকা। ফিক্স কস্ট কত বলেছে অঙ্কে? দেখ ফিক্স কস্ট 1 লাখ টাকা, ফিক্স কস্ট বলেছে 1 লাখ টাকা। তাহলে সেল ছিল 12 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট ছিল কত? 9 লাখ টাকা, বাদ দিয়ে হলো 3 লাখ টাকা। 3 লাখ টাকা কন্ট্রিবিউশন, তার মধ্যে 1 লাখ টাকা হচ্ছে ফিক্স কস্ট। 1 লাখ টাকা ফিক্স কস্ট লেখার পর পড়ে হলো কি? ইবিআইটি 2 লাখ টাকা। ঠিক আছে, ইবিআইটি 2 লাখ টাকা। এর থেকে বাদ দেবো কি? ইন্টারেস্ট অন লোন। এর থেকে বাদ দেবো কি? ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট তো বলেই দিয়েছি 70,000 টাকা, তাহলে 70,000 টাকা বাদ দিতে 2 লাখ থেকে 70,000 বাদ দিলে কত হচ্ছে? একটু উপরে হয়ে গেছে, হ্যাঁ, 70,000 টা এখানে লিখলাম, বাদ দিয়ে কত হচ্ছে? 1,30,000 ইবিটি। এবার আমার অঙ্কে ট্যাক্স বলেছিল অঙ্কে, কি বলেছিল? ট্যাক্স 30% ট্যাক্স বলেছিল, 30%। অ্যামাউন্ট বলে দিয়েছিল, আমি অ্যামাউন্ট দেখছি না, কারণ আমি এটাই শেখাচ্ছি তোকে ট্যাক্স কার উপর চাপাতে হয়, বিফোরের উপর, বিফোরের উপর ট্যাক্স চাপাতে হয়। 1,30,000 উপর 30% কত হচ্ছে? 39,000। তাহলে কত হলো? 91,000। এটা হলো আর্নিং আফটার ট্যাক্স। ওরা কি দিয়েছে দেখ, নেট ইনকাম লিখেছে না, নেট ইনকামটাকেই বলা হয় আর্নিং আফটার ট্যাক্স, ঠিক আছে? আচ্ছা, এবার কর, তো অঙ্কটা কিছুই নেই, ডিওএল বের কর, কন্ট্রিবিউশন বাই এবিট, ঠিক আছে? ডিএফএল বের কর, কি হবে? এবিট বাই ইবিট, ঠিক আছে? আর ডিসিএল বের কর, কি ফর্মুলা কি ছিল? ডিসিএল করতে সাহায্য করে কে? ফিক্স কস্ট আর ফিক্স ফিনান্সিয়াল চার্জেস। তাহলে ফিক্স কস্ট আর ফিক্স ফিনান্সিয়াল চার্জেসের উপরে কে আছে? কন্ট্রিবিউশন। আর নিচে আছে ইবিটি। আচ্ছা, বলতো এই অঙ্কে কন্ট্রিবিউশন কত ছিল? 3 লাখ। আর এবিআইটি 2 লাখ, মানে 1.5 হয়ে গেল। এবিআইটি ছিল 2 লাখ আর ইবিটি ছিল 1,30,000, কত হলো? 1.54। কন্ট্রিবিউশন ছিল 3 লাখ আর ইবিটি ছিল 1,30,000। 3 লাখকে 1,30,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2.31 হয়ে গেল, অঙ্ক শেষ। নয়ের অঙ্কটা হয়ে গেল। দেখ 10-এর অঙ্কটা আমি করে রেখেছি এখানটায়, 10-এর অঙ্কটা নিশ্চয়ই তোরা করেছিস বাড়িতে, 10-এর অঙ্কটা নিশ্চয়ই বাড়িতে করেছিস তোরা, যা যা করেছিস ভালো, আর না করলে দেখ আমি করেছি, কিছুই নেই অঙ্কটার মধ্যে, ওরা সব করে দিয়েছিল, ঠিক আছে? তো অঙ্কটার মধ্যে ওরা সাজিয়ে দিয়েছিল, অঙ্কটায় ওরা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। বলছে 10-এর অঙ্কটা চ এখন আরম্ভ কর, আমার সঙ্গে করে দিই 10-এরটা, 10-এরটা করি, তুই 10-এরটা করেছিস? কর 10-এরটা, কর 10-এরটা কর, আমি করে রেখেছি এখানটা, 10-এরটা কর দেখ।
একটা কর অ্যান্সারটা। বলছে অ্যান অ্যানালিটিক্যাল স্টেটমেন্ট অফ এবি কোম্পানি ইজ শোন বিলো। এবি কোম্পানির ইনফরমেশন দিয়েছে, বলছে ইট ইজ বেসড অন অ্যান আউটপুট, ঠিক আছে, আউটপুট দিয়েছে, আউটপুট ব্যাকেটে বলছে সেলস লেভেল 80,000, মানে এই কোম্পানির কত আউটপুট লেভেল কত বলেছে 80,000 ইউনিট, ঠিক আছে তো। এবার দেখ ইনফরমেশন কি দিয়েছে, সেল দিয়েছে, ভেরিয়েবল কস্ট দিয়েছে, রেভিনিউ বিফোর ফিক্স কস্ট দিয়েছে মানে কন্ট্রিবিউশন, ফিক্স কস্টের আগে যে রেভিনিউ তাকে বলা হয় কন্ট্রিবিউশন, ফিক্স কস্ট বলে দিয়েছে, ইন্টারেস্ট বলেছে, আর্নিং বিফোর ট্যাক্স বলে, ট্যাক্স বলে, নেট ইনকাম সব বলেছে। দেখ এত কিছু ভাবতে হবে না তোকে, এত কিছু ভাবতে হবে না, কি করতে হবে, একটা স্টেটমেন্টে সারা সুন্দর করে দেখে দেখতে হচ্ছে। দেখ আমি সুন্দর করে স্টেটমেন্ট সাজিয়ে দিয়েছি, আমি স্টেটমেন্ট সাজিয়েছি, স্টেটমেন্ট সাজাতে হবে, সুন্দর করে স্টেটমেন্ট সাজাতে হবে, এসব লিখতে হবে, রেভিনিউ বিফোর ফিক্স কস্ট লেখার দরকার নেই, ঠিক আছে, সুন্দর করে স্টেটমেন্ট সাজাতে হবে। তাহলে স্টেটমেন্ট সাজা, লেখ প্রথমে সেলস লেখ, সেলস লেখ 9,60,000, লেখ সেলস লেখ 9,60,000, মাইনাস কর ভেরিয়েবল কস্ট 5,60,000, লেখ মাইনাস দিয়ে লেখ ভেরিয়েবল কস্ট 5,60,000, লিখেছিস তো ভেরিয়েবল কস্ট 5,60,000, বাদ দিয়ে কত হচ্ছে 4 লাখ টাকা হচ্ছে কন্ট্রিবিউশন লেখ, কন্ট্রিবিউশন লেখ 4 লাখ টাকা, কন্ট্রিবিউশন লেখ 4 লাখ টাকা, লিখেছিস তো, মাইনাস কর ফিক্স কস্ট, মাইনাস কর ফিক্স কস্ট, কন্ট্রিবিউশন 4 লাখ লিখেছিস তো, তারপর লেখ মাইনাস দিয়ে লেখ ফিক্স কস্ট 2,40,000, লিখিস তো ফিক্স কস্ট 2,40,000, তাহলে বাদ দিয়ে কত হলো 1,60,000, এটাকে কি বলা হয় এবিট, লেখ সুন্দর করে লিখবি এবিট। এর থেকে মাইনাস কর ইন্টারেস্ট 60,000 টাকা, এর থেকে মাইনাস কর ইন্টারেস্ট 60,000 টাকা, এর থেকে মাইনাস কর ইন্টারেস্ট 60,000 টাকা, লিখিস তো ইন্টারেস্ট 60,000 টাকা, তাহলে 1,60,000 থেকে 60 বাদ দিলে কত হয় 1,60,000 থেকে 60 বাদ দিলে কত হয় 1 লাখ টাকা, ঠিক আছে তো। এর থেকে মাইনাস কর ট্যাক্স, এর থেকে মাইনাস কর ট্যাক্স, তাই তো, ট্যাক্স কি বলেছিল বলো অঙ্কে 50 বলেই দিয়েছে, ট্যাক্স তো 50 বলেই দিয়েছে, তাহলে 1 লাখ থেকে 50 বাদ দিলে কত হলো 50,000 টাকা, এটাকে কি বলে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, এটাকে বলে আর্নিং আফটার ট্যাক্স কত 50,000 টাকা, লেখ আর্নিং আফটার ট্যাক্স 50,000 টাকা, হয়ে গেল। এবার তো পারবি ডিওএল ডিএফএল ডিসিএল করতে, হয় কি না, কর। বের কর ডিওএল ডিএফএল ডিসিএল বের কর। ডিওএল কি হবে কন্ট্রিবিউশন বাই এবিট, জানিস তো, করে ফেল কন্ট্রিবিউশন বাই এবিট 4 লাখ বাই 1,60,000 কত হচ্ছে 2.5, লেখ ডিওএল, লেখ কি লিখলি ডিওএল, আমি ফর্মুলাগুলো সাজিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে কর, এগুলো লিখে দেবো। করে ফেল, করে বলবি, হ্যাঁ হ্যাঁ, করে বলবি ডিওএল হচ্ছে কন্ট্রিবিউশন বাই এবিট, কন্ট্রিবিউশন বাই এবিট, কন্ট্রিবিউশন বাই এবিট, কন্ট্রিবিউশন কত ছিল 4 লাখ টাকা, আর এবিট কত ছিল 1,60,000, তো 4 লাখকে 1,60,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2.5, আমি বলে দিচ্ছি 2.5 প্রথমটা। তারপর ডিএফএল লেখ এবিট বাই ইবিটি, ডিএফএল লেখ এবিট বাই ইবিটি কত হবে 1,60,000 বাই 1 লাখ, 1,60,000 বাই 1 লাখ কত হচ্ছে 1.6, 1.6, আর ডিসিএল, ডিসিএল দুটো গুণ করলেই হয়ে যায়, দুটো গুণ করলেও তো হয়ে যায়, হ্যাঁ, একই হলো। কর ফর্মুলা লিখেও করতে পারিস বা দুটো গুণ করেও করতে পারিস, যাই কর না করে অ্যান্সার 4 বেরোবে, তাই তো 4 বেরোবে, হয়ে গেল। 11 নম্বর অঙ্কটা একদম সোজা আছে, আমি এখানে করাবো না, বাড়িতে করে ফেলিস, আচ্ছা, ঠিক আছে, না করলেও পারিস, কোনো সমস্যা নেই, মুখোমুখি অ্যান্সার হয়ে যাবে, এটা কিছু নেই। 11 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্কটা বাড়িতে করিস, 12 নম্বর অঙ্কটা অবশ্যই বাড়িতে করিস, হ্যাঁ বল কোনটা 12টা, 12টা কিছুই নেই, 12টা তো নর্মাল করলি, ডিওএল ডিএফএল ডিসিএল বেরিয়ে গেল। এবার তারপরে একটা থিওরি দিয়েছে, বলছে হোয়াট কন্ট্রিবিউশন অপারেটিং আমি ফিনান্সিয়াল লিভারেজ কনস্টিটিউট, বলছে রিস্কি সিচুয়েশন, মানে ব্যবসার রিস্কি সিচুয়েশন কোনটাকে বলা হয় আর আইডিয়াল সিচুয়েশন কোনটাকে বলা হয়, অ্যান্সার নিচে লিখে দিয়েছে, কাকে বলা হয় রিস্কি সিচুয়েশন, আচ্ছা, ব্যবসার মানে কোন অবস্থায় ব্যবসার ঝুঁকি থাকে, কোন অবস্থায় ব্যবসার ঝুঁকি বলে, আর কোনটা ব্যবসার আদর্শ অবস্থা, মানে রিস্কি সিচুয়েশন কোনটা বিজনেসের আর কোনটা আইডিয়াল সিচুয়েশন, স্যার লিখে দিয়েছে, ঠিক আছে তো। কি লিখেছে বলছে, বলছে ভালো করে শুনবি, দুটোই যদি হাই হয়, দুটো হাই মানে ধর ডিওএল মানে অপারেটিং লিভারেজও হাই, আবার ডিএফএল ফিনান্সিয়াল লিভারেজও হাই, দুটোই যদি হাই হয় তাকে বলা হয় রিস্কি সিচুয়েশন, দুটোই যদি হাই হয়
রিস্কি সিচুয়েশন, দুটোই হাই হলে তাকে বলা হয় রিস্কি সিচুয়েশন, ঠিক আছে। আর যদি স্যার একটা হাই আর একটা লো হয়, এটাই হচ্ছে ব্যবসার আইডিয়াল সিচুয়েশন, ঠিক আছে। দেখ লেখা আছে আইডিয়াল সিচুয়েশন কোনটা, সরি আমি আমি একটু উল্টো বলে দিলাম, আইডিয়াল বলেছে না এখানে, কি কি জানতে চাইছে ও, রিস্কি জানতে চাইছে আর আইডিয়াল জানতে চাইছে, তাই তো। আইডিয়াল সিচুয়েশন কাকে বলে বলতো, দুটোই লো হলে তাকে আইডিয়াল সিচুয়েশন বলে। আর নর্মাল সিচুয়েশন কাকে বলে, একটা হাই একটা লো, একটা হাই একটা লো। তোমরা কি করে বুঝবো কোনটা লো হাই এরকম কিছু স্ট্যান্ডার্ড না আছে? না, স্ট্যান্ডার্ড না, এটা তুই যখন অঙ্ক করবি না, যখন অনেকগুলো কোম্পানি নিয়ে করবি তখন বেরোবে যে এটার একটার হাই বেরোচ্ছে, ধর একটা কম ডিওএল করলি, ধর 3টে কোম্পানির আছে, তো দেখবো 3টে কোম্পানির মধ্যে ধর এ কোম্পানির সবচেয়ে বেশি অপারেটিং লিভারেজ হাই, এবার দেখবি ফিনান্সিয়াল লিভারেজ দেখবি, তাহলে কোনটা ভালো সিচুয়েশন আসবে, এরকম অঙ্ক আসবে, ঠিক আছে। তো তার মানে সিচুয়েশন জাস্ট তোকে থিওরিটিক্যাল কনসেপ্ট পড়ে রাখতে হবে। তাহলে রিস্কি কাকে বলে, দুটোই হাই। আইডিয়াল কাকে বলে, দুটোই লো। আর নর্মাল কাকে বলে, একটা হাই একটা লো, যে নর্মালি এটা হয় একটা হাই একটা লো, ঠিক আছে। তো তো এটা তো বাড়িতে করতে হচ্ছে, এটা থিওরি ছিল, একটু জানার দরকার ছিল, বললি আমি বলে দিলাম, থিওরিটা লেখাই আছে ওখানে, ঠিক আছে। এই অঙ্কটা আমি করাইনি, এই অঙ্কটা করিয়ে সময় নষ্ট করিনি। 13 নম্বর অঙ্কটা আমি আবার বলছি, তোরা বলি তোদের কাছে 12 অব্দি হোমওয়ার্ক ছিল, তাই তো, 13 থেকে হচ্ছে, তাই তো। 13 নম্বর অঙ্ক তোকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, যা 13টা হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাড়িতে করে ফেলবি। 13টা হোমওয়ার্ক দিয়ে দিলাম, 15টা হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। কত কত হোমওয়ার্ক দিলাম বল, 13 15 হোমওয়ার্ক দিলাম, আর এখানে আরেকটা অঙ্ক বলছি 18, 13 15 18 হোমওয়ার্ক দিয়ে দিলাম, যা 13 15 18 নম্বর অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিলাম। এই যে আগে যতগুলো অঙ্ক করলি, একটা অঙ্ক দরকার নেই করা, আগে যতগুলো অঙ্ক করলি 1 থেকে 12 কোনো দরকার নেই, এই 13 থেকেই হচ্ছে আসল অঙ্ক, মানে পরীক্ষায় আসার মতন অঙ্ক। আগের অঙ্ক নর্মাল, যে বেসিক কনসেপ্টের জন্য। আমি কত নম্বর অঙ্কটা করাবো, 14 নম্বর অঙ্কটা করাবো, কেন জানিস তো, এই 14 নম্বর অঙ্ক করিয়ে দেওয়ার পর 13 15 18 তিনটে ইজিলি পেরিয়ে যাবে, আটকাবেই না, আমি বলছি আটকাবে না, একটা লাইনও আটকাবে না। কত নম্বর করাবো বল এখন, 14 নম্বর করাবো, 14 নম্বর অঙ্কটা করাবো, এখন করাবো 14 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তো বলছে কি দেখ, আ ফার্ম হ্যাজ সেলস, ঠিক আছে। তো কোশ্চেন পড়েছি আমি, কোশ্চেনটা দেখলাম না, ঠিক আছে। অ্যাকচুয়ালি কোশ্চেন কি বলে তোকে বলে দিচ্ছি, ও তোকে কোশ্চেনে ইনফরমেশন দিয়েছে, ও তোকে সেল বলে দিয়েছে, ও তোকে ভেরিয়েবল কস্ট বলে দিয়েছে, ও তোকে ফিক্স কস্ট বলেছে, ও তোকে ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে, বলছে তুমি তুমি বের করে দাও হচ্ছে ডিওএল বের করে দাও, ডিএফএল বের করে দাও, ডিসিএল বের করে দাও, তো সেটা তো জানি। তা এইটুক আগে কর, প্রথম আগে এইটুক কাজ কর, সেকেন্ড কাজটা আমি দেখাবো, ঠিক আছে। সেকেন্ড কাজটা আমি দেখাবো, তো চল প্রথম কাজটা করি। কত নম্বর অঙ্কের নাম্বার বল, 14 নম্বর। 14 নম্বর, ঠিক আছে। ইনকাম স্টেটমেন্টের দাগ কাট, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় আসে। প্রথমে লিখবো কি সেলস, ঠিক আছে। এর থেকে মাইনাস করবো কি ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়, কন্ট্রিবিউশন হয়। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়, কন্ট্রিবিউশন। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়, কন্ট্রিবিউশন। আর কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দেবো, কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে কি হয়, এবিট, মানে ইবিআইটি। এর থেকে ইন্টারেস্ট বাদ দেবো, মানে ইন্টারেস্ট অন লোন বাদ দেবো, কি হবে, ইবিটি। শেষ, ফরম্যাট সাজানো কমপ্লিট। প্রথমে একটা করে লিখি, সেল কত বলেছে আমার অঙ্কে বল, সেল সেল বলেছিল 10 লাখ টাকা, লিখবো সেল 10 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট কত বলেছো, 7 লাখ টাকা। 10 লাখ থেকে 7 লাখ বাদ দেবো, কত হলো, কন্ট্রিবিউশন হয়ে গেল 3 লাখ টাকা, ঠিক আছে। ফিক্স কস্ট কত বলেছিল অঙ্কে, ফিক্স কস্ট দেখ, অঙ্কে ফিক্স কস্ট কত বলেছিল, ফিক্স কস্ট বলে দিয়েছিল বল, কোশ্চেন পর বল, ফিক্স কস্ট কত বলেছিল, 2 লাখ টাকা। তাহলে লিখবো 2 লাখ টাকা, 3 লাখ থেকে 2 লাখ বাদ দেবো, হবে কত, ইবিআইটি 1 লাখ টাকা, মানে অপারেটিং প্রফিট 1 লাখ টাকা হয়ে গেল। এর থেকে কি বাদ দিতে হবে বল, ইন্টারেস্ট অন লোন। কোশ্চেন পরিষ্কার হবে, লোন বলে দিয়েছে, লোন, এই দেখ কি লিখেছে, লোন। বলছি দ্য কোম্পানি হ্যাজ ডেপ্ট ক্যাপিটাল মানে লোন, কোম্পানি লোন নিয়েছে 3 লাখ টাকা, 3 লাখ টাকা ডেপ্ট ক্যাপিটাল মানে লোন। কোম্পানি 3 লাখ টাকা লোন নিয়েছে, আর লোনের উপর কি দিতে হবে, 10% ইন্টারেস্ট দিতে হবে। তা 3 লাখ টাকা লোন, 10% ইন্টারেস্ট দিতে হলে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, 30,000 টাকা। তাহলে লেখ ইন্টারেস্ট অন লোন 30,000 টাকা, লেখ 3 লাখের 10%, 3 লাখের 10%, 30,000 টাকা ইন্টারেস্ট। 1 লাখ থেকে 30,000 বাদ দিলে কত হবে, 70,000 টাকা ইবিটি। 70,000 টাকা কি বেরোলো, ইবিটি। 70,000 টাকা কি বেরোলো, ইবিটি, ঠিক আছে। ইবিটি থেকে কি বাদ দিতে হয় বল, ট্যাক্স বাদ দিতে হয়, ট্যাক্স। ও ট্যাক্স কি বলেছে এখানে, অঙ্কে ট্যাক্সের কথা বলা আছে, কোশ্চেনে কি ট্যাক্সের কথা বলা আছে, তো দরকার নেই, আমি ট্যাক্স করবো কেন, দরকার নেই, এখানেই শেষ, এখানেই শেষ। 70,000 টাকা হয়ে গেল, কি করবে এবার, বের করবো একটা করে ডিওএল,
ডিএফএল আর ডিসিএল। কি কি বললাম? ডিওএল, ডিএফএল, ডিসিএল। এবার দেখি ডিওএল কত, ফর্মুলা জানিস? কন্ট্রিবিউশন বাই এবিট। আমাদের অঙ্কে কন্ট্রিবিউশন কত বেরিয়েছে? কন্ট্রিবিউশন 3 লাখ টাকা। কন্ট্রিবিউশন বেরিয়েছে 3 লাখ টাকা। আর এবিট এবিট কত বেরিয়েছে? এবিট 1 লাখ। 1 লাখ। 3 লাখ বাই 1 লাখ করলে হচ্ছে 3। ঠিক আছে, ডিএফএল। ডিএফএল বের করার ফর্মুলা এবিট, এবিট বাই ইবিটি। কি লিখলাম? এবিট বাই ইবিটি। তাহলে এবিট কত ছিল বল? 1 লাখ বাই 70,000। তাহলে 1 লাখ বাই 70,000 কত হচ্ছে? 43, 1.42 বেরিয়েছিল 1.428। এই দেখ আমি লিখে দিচ্ছি কি বেরিয়েছিল, 1.428, তারপরে আবার 5 এরকম লেখা আছে। তার মানে তুই বল, আমি পয়েন্টের পর কটা ঘর নিতে যাই? দুটো না তিনটে? যদি পয়েন্টের পর দুটো ঘর নিস তাহলে 4, তাহলে 1.43 হবে। কেন? 2 এর পরে 8 আছে, 8 8 কি 5 এর বেশি তো, এই জন্য একবারে দিলাম। বলে স্যার আমি পয়েন্টের পর তিনটে ঘর নেবো, তাহলে কি হবে সেক্ষেত্রে? আমি বলে দিচ্ছি ব্যাপারগুলো, এগুলো পরে অসুবিধা হয় তো। 1.428ও বলতে পারিস, 9ও বলতে পারিস, ডিপেন্ড অন তোর উপর। 5 থাকলে তুই বাড়াতেও পারিস, নাও বাড়াতে পারিস। তাহলে আমি কি লিখবো? তাহলে স্যার পয়েন্টের পর দুটো ঘর নিই, তাহলে দুটো ঘর নিচ্ছি, তাহলে 1.43 হয়ে গেল। ডিসিএল দুটো গুণ করে দিই রে, দুটো গুণ করে দিই। কেন? আমরা তো ফর্মুলা শিখেছি তো অনেকগুলো অঙ্ক। ডিওএল এর সাথে ডিএফএল গুণ করলেও তো অ্যান্সার বেরোবে। কত হবে? 3 ইন্টু 1.43, 4.29। ক্লিয়ার? এটা তো এত অবধি তো নর্মালি ছিল, তো কিছু শেখানোর ছিল না, এত বেকার বেকার ছিল, আগের অঙ্কগুলোই ছিল। এবার দেখ কি বলেছে, এর পরের লাইনটাই খুব ভাইটাল লাইন। মানে এই যে অঙ্কটা দিয়েছিল, ধর পরীক্ষায় যদি 5 নাম্বার আসে, এইটুক করার জন্য 3 পেয়ে গেল, এইটুক করার জন্য 3 পেয়ে গেলে তো বাকি কোশ্চেন, বাকিটা পড়ার জন্য 2 নম্বর আছে, আরো এক্সট্রা 2 নম্বর আছে কোশ্চেন। দেখ পর কোশ্চেনটা কি বলছে, ইফ দ্য ফার্ম, ফার্ম মানে কোম্পানি, কোম্পানি কথা বলা আছে, কোম্পানি ওয়ান্টস টু ডবল, কোম্পানি ডবল করতে চায়। কি ডবল করতে চায়? ইটস ইবিআইটি, কোম্পানি তার ইবিআইটি কে ডবল করেছে। ইবিআইটি মানে প্রফিট। কোম্পানির আগে যা প্রফিট ছিল, কত ছিল কোম্পানি আগে প্রফিট? দেখ কোম্পানি আগে প্রফিট কত ছিল স্যার? 1 লাখ টাকা। দেখ ইবিআইটি কত ছিল আগে, দেখ কোম্পানি ইবিআইটি, এই দেখ কোম্পানি ইবিআইটি আগে আগে ছিল 1 লাখ, এখন এটাকে ডবল করতে মানে 2 লাখ, 2 লাখ করতে চায়। তাহলে কোম্পানির প্রফিট আগে ছিল 1 লাখ টাকা, কোম্পানি এখন প্রফিটকে ডবল করতে চায়। তাহলে তুই ভাব, কোম্পানির আগে যা প্রফিট ছিল কোম্পানি প্রফিটকে ডবল করতে, তাহলে কি করলে প্রফিট ডবল হবে? ও বললো সেল বাড়ানো। তুই বুঝতে পারলি কি বললাম? তুই ভাব না, আজকে একটা ব্যবসা করছিস, আর প্রফিট আজকে এই বছর যা প্রফিট হলো, তুই মনে করছিস প্রফিটটা পরের বছর ডবল করতে হয়, তাহলে কি করলে প্রফিটটা ডবল হবে? কি করলে প্রফিটটা ডবল হতে পারে? ভাব, চিন্তা ভাবনা কর। তোকে বিক্রি তো বাড়াতেই হবে, বিক্রি না বাড়লে প্রফিট ডবল হতে পারে? বিক্রি না বাড়লে প্রফিট ডবল হতে পারে? স্যার কেন স্যার, আমি এই বছর যা প্রফিট করেছি প্রফিটটা ডবল করবো, প্রচুর দামে দামে মাল বিক্রি করবো, আর দোকানে কাস্টমার আসবে, আর দোকানে কাস্টমার আসবে। জেনারেল কি বলে, আজকে আমি যা ব্যবসা করি এবছর যা কামিয়েছি, ঠিক আছে, পরের বছর সেম বিজনেস করে আমি ধর প্রফিটটাকে ডবল করতে, তাহলে কি করতে হবে? আমাকে সেল বাড়াতে হবে। তাহলে সম্পর্ক কি আসছে বল? প্রফিট আর সেলের সম্পর্ক আসছে না? দেখ প্রফিট আর সেলের সম্পর্ক আসছে, মনে পড়ছে তোদের? ধর ধর আমি তোকে দেখাচ্ছি, মনে পড়ে একটা একটা ছবি এঁকেছিলাম, ছবিটাই আবার দেখাচ্ছি, ছবিটা দেখাচ্ছি মন দিয়ে শুনবি, ঠিক আছে তো? এখানে কি দিতাম? আচ্ছা দাঁড়া, 1 মিনিট 1 মিনিট, ধর এটা লিখতাম এফর্ট, এফর্ট, আমি কিন্তু এফর্ট দিলাম। তো এফর্ট দিলে আমার রেজাল্টটা কি বেরোচ্ছে ধর, ঠিক আছে, এফর্ট দিলে আমার কি বেরোলো? একটা বেরোয় ম্যাগনিফাই রেজাল্ট বেরোতো, ম্যাগনিফাই রেজাল্ট, ম্যাগনিফাই বলবে। ম্যাগনিফাই কেন বললাম? ম্যাগনিফাই রেজাল্ট মানে হিউজ রেজাল্ট বেরোচ্ছে। আমি কিছু এফর্ট দিলাম, রেজাল্টটা হিউজ, ঠিক আছে তো? তো ধর এফর্টটা কি দিচ্ছি? তো সেলস, আমার এফর্টটা হচ্ছে সেলস, এফর্ট সেলসে, আমি সেলে এফর্ট দিলাম, সেলে এফর্ট দিলে আমার হিউজ যে রেজাল্ট, কি রেজাল্ট বেরোবে? প্রফিট। কোন প্রফিট? অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট, ইবিআইটি। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইছি আমি? এই যে আমি এফর্ট দিলাম, এফর্ট কাকে দিলাম? সেলে এফর্ট দিলাম, তাহলে আমার হিউজ রেজাল্ট বেরোবে। কিসের হিউজ রেজাল্ট? প্রফিট, হিউজ প্রফিট বেরোবে। কে সাহায্য করবে? এই যে সেল এফর্ট দিলে রেজাল্ট, যে বেরোলো, ম্যাগনিফাই রেজাল্ট বেরোলো, হিউজ প্রফিট, এটা হিউজ প্রফিট বের করতে সাহায্য করলো কি জানিস তো? এই যে এখানে একটা, এটাকে কি বলে? ফালক্রাম। ফালক্রাম, এই ফালক্রামটা আমাকে সাহায্য করলো। সেই ফালক্রামটার নাম কি? ফিক্সড কস্ট। তাহলে বল, আমরা তো 3টে লিভারেজ পড়লাম, একটা অপারেটিং লিভারেজ, একটা ফিনান্সিয়াল লিভারেজ,
আর একটা কি বললাম বল, কম্বাইন্ড লিভারেজ। তাহলে কোন লিভারেজে এই কথাটা বলা আছে, কোন লিভারেজে? ডিওএল মানে অপারেটিং লিভারেজ। তার মানে তুই কি বল, তোর কোশ্চেন থেকে জানতে চাইছে, বলছে বলছে তোমার প্রফিটটা এটা ডবল হবে, বলেছিল এটা ডবল হবে, ঠিক আছে? প্রফিটকে তুমি ডবল করতে চাও, তাহলে সেল কত পার্সেন্ট বাড়াতে হবে, এটাই তোকে জানতে চেয়েছিল। তাহলে এটা কিসের মাধ্যমে জানতে পারি? ডিওএল। আমরা বলেছিলাম ডিওএল কাকে বলে, আমি কি বলেছিলাম ডিওএল কাকে বলে? ডিওএল হচ্ছে তুমি যদি তোমার কোম্পানির সেল 1% বাড়াও তাহলে প্রফিট কত পার্সেন্ট বাড়বে। আমার এখানে ডিওএল কত বলেছিল বল স্যার? 3। আমার ডিওএল কত অঙ্ক বলেছে, এই অঙ্ক যে করলি, এই অঙ্কটা করলি, ডিওএল কত বের করেছিস স্যার? 3। আমি কি বলেছিলাম ডিওএল 3 কথার অর্থ কি, মানে কি? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ডিওএল 3 মানে কি, আমি তখন বলবো আমি যদি আমার কোম্পানির সেল 1% বাড়াই তাহলে আমার প্রফিট 3% বাড়বে। আমি যদি আমার কোম্পানির সেল 10% বাড়াই তাহলে প্রফিট কত পার্সেন্ট বাড়বে? 30% বাড়বে। আমি যদি আমার কোম্পানির সেল 100% বাড়াই আমার প্রফিট কত পার্সেন্ট বাড়বে? 300% বাড়বে। কিছু বুঝতে পারছিস? এটাকেই ডিওএল বলে। তাহলে ডিওএল এর সঙ্গে কার সম্পর্ক দেখতে পাচ্ছি? কি? ও সেল আর প্রফিটের মধ্যে যে সম্পর্কটাই ডিওএল বলে। ঠিক আছে তো? তার মানে এখানে যে লাস্টে একটা লাইন বলেছে এটা কি রিপ্রেজেন্ট করছে? ডিওএল নাকি ডিএফএল না ডিসিএল? ডিওএল। তার মানে বুঝতে পারলি আমি কেন ছবি এঁকে দেখালাম? আমি তোকে ডাইরেক্ট বলে দিতে পারতাম এই ফর্মুলা বস, এই ফর্মুলায় কর। কিন্তু না, ব্যাপারটা বোঝ কেন ডিওএল বসলো। ডিওএল এর ফর্মুলা লেখ ডিওএল। ডিওএল এর ফর্মুলা লম্বা দাগ দিলাম, জানিস তো? আমি প্রথম দিন যখন ফর্মুলা লিখেছিলাম মনে পড়ে? ডিওএল এর দুটো ফর্মুলা জানিস? ডিওএল এর দুটো ফর্মুলা হয়। একটা ফর্মুলা বলি স্যার, স্যার আপনি তো বললেন ডিওএল এর ফর্মুলা কন্ট্রিবিউশন বাই এবি, ঠিক আছে তো? কিন্তু এখন যে ফর্মুলা লিখবো এই ফর্মুলাটা কোথায় ইউজ হয় জানিস তো? যখন তোর কি বলবো মানে চেঞ্জ ইউনিট থাকবে। চেঞ্জ ইউনিট মানে বুঝতে পারলি না? চেঞ্জ ইউনিট আগে একটা প্রোডাকশন, আগে আগে একটা ছিল এখন চেঞ্জ হচ্ছে। ধর আগে 10টা ইউনিট তৈরি করছিলাম এখন ধর 20টা ইউনিট তৈরি করছি, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? যখন চেঞ্জের কথা বলা হবে না তখন এই ফর্মুলাটি ইউজ হবে চেঞ্জের ক্ষেত্রে। তাহলে এখানে কি লিখবো বল? ওপরে কি লিখবো? এবিট, পার্সেন্ট অফ চেঞ্জ ইন এবিট। দেখ যদি কখনো ভুলে যাস মনে রাখার ট্রিক্স বলছি, ট্রিক্স কি হয়? ডিওএল বের করবো কি করে? ওপরে প্রফিট নিচে সেল, ওপরে প্রফিট নিচে সেল, ওপরে প্রফিট নিচে সেল। যেমন তুই কালকেও তো করলি রেশিও অ্যানালাইসিস, ঠিক আছে? কি হয়? ওপরে প্রফিট হয় নিচে সেলস হয়। পার্সেন্টেজ অফ মানে তাও যদি বুঝতে পারছিস এরকম মুখস্থ হয়ে যাচ্ছে। আর কি বলছে অ্যাকচুয়ালি বেস কার উপর বেস করে এটা হচ্ছে ডিওএল, কার উপর বেস করে হয়? বেসটা কি হয়? সেল। সেলটা যে বেস, যাকে বেস করবি সে নিচে, যাকে বেস করবি সে নিচে। পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ ওটা তো তোদের বেস সেকেন্ড বেস সাথে করেছিলাম না এটা দিয়ে ফর্মুলা প্রুভ করে রাখলাম। তাহলে তো তোদের তো জানিস, তোরা সব জানিস, ঠিক আছে? আরেকটা কথা তোকে বলে দিচ্ছি, তুই কখন দেখবি আমার মনে হচ্ছে, তোর মনে হচ্ছে হ্যাঁ এটাই হবে, ডিওএল এর মান কখনো দেখবি 1 এর কম হয়নি, দেখবি ডিওএল এর মান সবসময় 1 এর বেশিই হবে, দেখবি? আরে তুই করিস না, করবি তো আস্তে আস্তে করবি তো, যত করবি দেখ যতগুলো ডিওএল করলি কখনো একটা 1 এর কম বেশি সবসময় 1 এর বেশিই বেরোবে ডিওএল, ঠিক আছে তো? আচ্ছা দেখ এবার কি ডিওএল কত বেরিয়েছিল বল আমার অঙ্কে? 3। এখানে 3 লিখবো, এখানে 3 লিখবো। এখন মন দিয়ে শুনবি কিন্তু আমি সব শেখাচ্ছি কিন্তু। আচ্ছা বল, আমি জিজ্ঞাসা করছি, এ তো বাদ দে, অঙ্ক একটু একটু 30 সেকেন্ড পরে আবার অঙ্কে আসছি। ধর আগে ধর একটা কোম্পানিতে চাকরি করতাম, আমার মাইনা ছিল 15,000 টাকা, ঠিক আছে তো? এখন ওই কোম্পানি আমাকে মাইনা দিল 20,000 টাকা। সাপোজ 20,000 টাকা করে মাইনা দিচ্ছে। তাহলে আমার মাইনা কত বাড়লো বল? কিন্তু আমি বললাম 5,000 টাকা তো মাইনা বাড়লো, কত পার্সেন্ট মাইনা বাড়লো? এটা বলতে হবে। কি করে বল? 5,000 টাকা তো হ্যাঁ 5,000 বাই এটাই আমি জানতে 5,000 বাই 15,000 তখন যে যে কত পার্সেন্ট আমার যে মাইনাটা কত পার্সেন্ট বাড়লো বা কত পার্সেন্ট কমলো ডিপেন্ড করে কার প্রিভিয়াসে কি ছিল, আগে কি ছিল, আগে কি ছিল। তাহলে কত বললাম? ও বলল স্যার 5,000 বাই 15,000 ইনটু 100, সে ক্যালকুলেট করে নেবো কত হবে। 33.33% করে দেখাতে হবে না, কিন্তু বলছি না, বুঝা গেল এটা? কিছু করতে হবে না, ওরকম কিছু হয় না, এই ওরকম কিছু হয় দরকার নেই, ওরকম কিছু দরকার নেই, হলো তো? নেক্সট আরেকটা উদাহরণ বলছি। আমার মাইনা 15,000 টাকা ছিল আগে একটা কোম্পানিতে, এখন মাইনাস 0 করে দিয়েছে। সাপোজ 0 করে দিয়েছে, আগে আমি 15,000 টাকা মাইনা পেতাম, এখন আর মাইনাস 0 করে দিল, মানে কি হলো বল মাইনাটা? কেন চেঞ্জ হলো না? চেঞ্জ হলো না। আমি 15,000 টাকা মাইনা পেতাম, এখন আমি 0 টাকা মাইনা পাচ্ছি, 1 টাকা মাইনা পাচ্ছি না, পুরো 15,000 টাকা কমে গেল। আচ্ছা পুরো 15,000 টাকা মাইনা কমে গেল, বোঝ পুরো 15,000 টাকা মাইনা কমে গেল। তাহলে কি হলো ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর। তাহলে আমার মাইনা কত কমে গেল? স্যার 15,000 টাকা মাইনা কমে গেল। কততে 15,000 কমলো? 15,000 কমলো ইনটু 100, মানে আমার 100% মাইনা কমে গেল, 100%, হ্যাঁ কি না?
বুঝতে পারছিস কি বলে? এটা 100% মাইনা কমলো। তো কখনো, কখনো এরকম অঙ্ক থাকতে পারে। হয়তো কোনোদিন আসেনি কিনা আমি বললাম। যদি তোকে বলে দেয় এখানে তো বলে কি তোর প্রফিট ডবল হবে। কিন্তু যদি বলে প্রফিট 0 হয়ে গেছে, শোন না, প্রফিট 0 হওয়ার অর্থ কি? আমি তোকে বুঝিয়ে দিলাম, অলরেডি দেখিয়ে দিলাম। তোকে যদি বলে তোমার কোম্পানিতে আগে প্রফিট হতো 15,000 টাকা, এখন প্রফিট হচ্ছে 0, তাহলে প্রফিট 0 হওয়ার অর্থ কি? প্রফিট কমে যাওয়া। কত পার্সেন্ট প্রফিট কমে গেছে? এটা ক্লিয়ার কি ক্লিয়ার না? নেক্সট পয়েন্ট বলছি, দেখ কতগুলো পয়েন্ট বলছে, এগুলো তুই বুঝে যাবি। আমি এখন ডাইরেক্ট বলে দেবো তো এটা কি হবে। বলছেন কিছু কিছু জিনিস বলছি। আগে আমার মাইনা পেতাম 25,000 টাকা, এখন আমার মাইনা এত ভালো কাজ করা হয়েছে কোম্পানিতে, তার জন্য আমার মাইনা 50,000 করে দিয়েছে। তাহলে ও দেখ বললো 50% বললো বেড়ে গেছে, তার মানে ও তো না বুঝে অ্যান্সার দিচ্ছে, ওদের অ্যান্সার দিতে হয় তাই দিচ্ছে। 25,000 টাকা মাইনা পেতাম, এখন আমি 50,000 টাকা মাইনা পাচ্ছি, তাহলে আমি কত টাকা মাইনা বাড়লো? 25,000 বাড়লো, তাহলে তো 100% মাইনা বাড়লো, পুরো তো 100% মাইনা বাড়লো। আমি আগে 25 পেতাম, এখন 50 পাচ্ছি, তাহলে তো আমার মাইনা কত বাড়লো? 25,000 বাড়লো না? তাহলে কত পার্সেন্ট? 25 বাড়লো, তা 100% মাইনা বাড়লো। তাহলে আমাকে যদি কেউ বলে তোমার প্রফিট ডবল হয়েছে, প্রফিট ডবল হওয়ার অর্থ কি বুঝতে পারলি? 100% বেড়ে যাওয়া, 100% ইনক্রিজ, হয় কি না বল? কোনো ডাউট নেই এখানে। এখন যদি বলে প্রফিট 0 হওয়া মানে কি? 100% কমে যাওয়া। ডিক্রিজ। তাহলে আমার এখানে কোশ্চেনে কি বলছে? বলছে কোম্পানি তার প্রফিটকে ডবল করতে চায়, তাহলে প্রফিট কত? 100%, এখানে লিখলাম 100%। বেড়ে গেছে মানে প্লাস, আর কমে গেলে তখন মাইনাস করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলি এখানে 100% কেন লিখলাম? আর কোনো ডাউট, আর কোনো কোশ্চেনও নেই এখানে কেন 100% লিখলাম। নিচে কি লিখবো? পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস। এখানে 100% না লিখে শুধু 100 লিখলেও হয়, বুঝিস তো? আচ্ছা। কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? তাহলে কি হবে? এটা ভাগ করলে কি হবে? পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস কত হলো বল? 100 কে 3 দিয়ে ভাগ করলে 33.33%, তাই না? তাহলে এই কোম্পানি, আমার প্রফিট কখন ডবল হবে? কি বুঝতে পারলি? এই অঙ্কতে কি বলছে? অঙ্ক আমাকে কি বললো? এই কোম্পানি তার প্রফিটকে ডবল করতে হবে, ডবল করতে চায়। কি করে ডবল হবে? ও যদি ওর সেলকে কত পার্সেন্ট বাড়াতে পারবে, 33. এত পার্সেন্ট সেল বাড়ালেই প্রফিট ডবল হবে, ঠিক আছে? আর এটাকে আমরা বহুদিন ধরে শিখেছি, এটাকে আমরা কি বলতো? ওয়ান থার্ড বলি না? এটাকে ওয়ান থার্ড বলি তো। থাকে অ্যান্সার দেখতে এটা আছে, অবশ্যই থাকতেই হবে এটা অ্যান্সার। আছে তো এটা অ্যান্সার? অ্যান্সার নেই এটা। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার দেওয়া নেই। আচ্ছা অ্যান্সার দেওয়া নেই, বাদ দে, দরকারও নেই অ্যান্সার দেওয়ার। শোন, এবার এরকম অঙ্ক যখনই দেবে না, তোকে না প্রুফ করে দেখা যাবে তুই ঠিক না ভুল। যে তুই যে বললি, তুই কি বললি? যে স্যার আমি বললাম যে সেল যদি এতটা বাড়িয়ে দিই, সেল যদি এত বাড়িয়ে তাহলে প্রফিট ডবল হবে, তাহলে প্রমাণ করে দেখা। সেল এতটা বাড়া, সেল এতটা বাড়িয়ে প্রফিট ডবল হচ্ছে কিনা দেখা। প্রফিট কত ছিল আগে? আগে ইবিট ছিল 1 লাখ টাকা। আগে প্রফিট ছিল 1 লাখ, এখন তোকে 2 লাখ করে দেখাতাম। যদি তুই প্রফিট 2 লাখ বের করতে পারিস, তাহলে তুই যেটা করেছিস ঠিক করেছিস। এটা প্রমাণ, প্রুফ করে দেখাবি। এটাকে বলে ভেরিফিকেশন। কি বলে এটাকে? ভেরিফিকেশন। ভেরিফিকেশন বলে হেডিং দেবো। পরীক্ষার পার্ট কিন্তু এটা, পরীক্ষায় অ্যান্সারের পার্ট, এটা করে দেখাতেই হবে তোকে, ঠিক আছে? লিখবো প্রথমে কি? সেলস। সেল কত ছিল বল আগে? দেখ দেখ, খাতা দেখ, খাতা দেখ, খাতা দেখ। 10 লাখ টাকা। 10 লাখ টাকা ছিল, এখন কত পার্সেন্ট সেল বাড়ালো বল? 3.5%. এই আমি যদি এখানে 1/3 করি, 1/3 অফ 10 লাখ একবারে হয় না? কি রে, এটা করা যায় না? কি রে, আগে 10 লাখ টাকা ছিল, এখন 1/3 বাড়লো, মানে কত হচ্ছে? 10 লাখ, 10 লাখ প্লাস 10 লাখের 1/3 করলে হবে। দেখ আমি একবারে বলে দিচ্ছি কত হবে। 13,33,333 করে দেখ। তোদের যদি অসুবিধা হয় 10 লাখের 1/3 করলে এটা হবে 3,33,333, আর এর সাথে 10 লাখ যোগ করবি, তো এটাই হচ্ছে, তাই তো দেখালাম। বুঝে দিচ্ছি, জাস্ট এমনি মুখে বলে দিলাম তো। এর থেকে মাইনাস করবো কি? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট জানিস তো? এই ভেরিয়েবল কস্ট বললাম তো বারবার। ভেরিয়েবল কস্ট কি? তুই যদি প্রোডাকশন করিস, তুই যদি কোনো ইউনিট আগে যা ছিল ছিল, এখন যদি প্রোডাকশন বাড়াস, তাহলে ভেরিয়েবল কস্ট বাড়বে কি বাড়বে না? বাড়বে। তুই প্রোডাকশন কমে, ভেরিয়েবল কস্ট কমে যাবে, ঠিক আছে? বলছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট ডিপেন্ড করে কিসের উপর? সেলসের উপর। সেলসের উপর। তুই সেল 1/3 বাড়িয়েছিস, তাহলে ভেরিয়েবল কস্ট 1/3 বাড়বে কি বাড়বে না? তাহলে ভেরিয়েবল কস্ট আগে কত ছিল বল? আগে কত ছিল? 7 লাখ ছিল। আগে ছিল 7 লাখ, এখন 1/3 বেড়ে গেল। 7 লাখ ছিল, 1/3 বেড়ে গেল। কত হচ্ছে এটা করে দেখবি? 9,33,333, ঠিক আছে? বোঝা গেল?
বোঝা গেল? এটা 9,33,333 বাদ দিয়ে কত হচ্ছে 4 লাখ টাকা। এটা বুঝেছিস তো? ক্যালকুলেশন বুঝেছিস তো? কোনো ডাউট নেই এখানে। আর আমি যে 3টে অঙ্ক দিলাম 3টে অঙ্ক হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে 3টে অঙ্ক, কোনো ডাউট নেই। আমি কিন্তু ধরে ধরে বোঝাচ্ছি, আটকাবেই না অঙ্কে, আটকাবেই না, আটকাবেই না। কত হলো? 4 লাখ টাকা। এটা বাদ দিলে কি হয় বল? সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়? কন্ট্রিবিউশন। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়? কন্ট্রিবিউশন। 4 লাখ টাকা থেকে মাইনাস করবো কি বল? ফিক্স কস্ট। ফিক্স কস্ট, ফিক্স কস্ট জানিস তো? আরে ইকোনমিক্স বলছে আমাকে ফিক্স কস্ট কোনোদিন চেঞ্জ হবে না, কোনোদিন চেঞ্জ হবে না, ঠিক আছে? কোনোদিন চেঞ্জ হবে না। তো ফিক্স কস্ট কত ছিল আগে বল? ঠিক করে 2 লাখ। 2 লাখ টাকা ছিল। তাহলে বাদ দিয়ে প্রফিট কত হলো? 2 লাখ। তাহলে আমরা যে করলাম পুরো ঠিক করলাম, কোনো প্রমাণ হলো তো? প্রমাণ হলো তো? এটা মাথায় রাখতে করে দেখাতে হবে ইবিআইডি 2 লাখ। ভালো অঙ্ক, ভালো অঙ্ক। এতগুলো যে অঙ্ক করলাম, এই কত নম্বর অঙ্ক করলাম? এটা 14 নম্বর অঙ্ক। প্রথম ফার্স্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই 1 থেকে 14 এর মধ্যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষার আগে করার জন্য অবশ্যই, অবশ্যই এগুলো পরীক্ষার আগে করতে, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? পরীক্ষার আগে যখন রিভাইজ করাবো, যেমন এই অঙ্ক দিয়ে হয়তো রিভিশন করাবো, এই অঙ্কটা দিয়ে রিভিশন করানো হবে। 14 নম্বর অঙ্ক হয়ে গেল। 15 নম্বর অঙ্কটা তোকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, ওই ব্যাচে করাবো। পরের দিন যে আসবি, পরের দিন এই ব্যাচে এই অঙ্কটা করাবো, কারণ কিছু স্টুডেন্টকে করাতে হবে। ঠিক আছে? 15 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? 16 নম্বর অঙ্কটা, 16 নম্বর অঙ্কটা, 16 নম্বর অঙ্ক খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, মজাদার অঙ্ক একটা। 16 নম্বর অঙ্কটা করবো। 16 নম্বর অঙ্কটা কি বলেছে? এক্স কর্পোরেশন হ্যাজ এস্টিমেটেড, ঠিক আছে? বলছে এক্স কর্পোরেশন হ্যাজ এস্টিমেটেড দ্যাট ফর আ নিউ প্রোডাক্ট ইটস ব্রেক ইভেন পয়েন্ট। শোন, বাদ দে, আমি আর পড়লামই না, দেখ কোশ্চেন আর পড়লাম না। কত নম্বর অঙ্কটা করবো বলো বল? 15 নম্বর অঙ্ক দেখ। 16 নম্বর, 16 নম্বর। আচ্ছা সরি, 16 নম্বর অঙ্ক দেখ। শোন, আমি একটু লিখছি, অঙ্ক করবো পরে, অঙ্ক করবো পরে, এটা ভালো করে জানার আছে। ব্রেক ইভেন পয়েন্ট বল কোন ক্লাসে করেছিলাম? কোন ক্লাসে করেছিলাম? ফোর্থ সেমিস্টার। চ্যাপ্টারের নাম কি ছিল? সিভিপি অ্যানালাইসিস। ওখানে পড়েছিলাম ব্রেক ইভেন পয়েন্ট। জানিস ব্রেক ইভেন পয়েন্ট কি শিখিয়েছিল আমাদের? বলেছিল ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে নো প্রফিট, নো প্রফিট নো লস সিচুয়েশন, নো প্রফিট নো লস সিচুয়েশন, এটাতে বলছিল ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে? ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে কোম্পানির প্রফিট আর লস কিছুই হয় না, নো প্রফিট নো লস সিচুয়েশন। যেখানে, মানে কি, মানে বলছে যেখানে প্রফিট আর লস ইকুয়াল টু জিরো। ঠিক আছে তো? মানে কি? মানে তুই বোঝ, প্রোডাক্ট তৈরি করতে যদি 10 টাকা খরচা হয়, তুই বেচে 10 টাকায় পেলি। তুই তৈরি করলি 10 টাকা দিয়ে, প্রোডাক্ট তৈরি করতেই তো 10 টাকা লাগে, ঠিক আছে? প্রোডাক্ট তৈরি করতে 10 টাকা লাগে, আর বিক্রি করে 10 টাকায় পেলি, তাহলে তোর প্রফিট হলো না স্যার, লস হলো না স্যার। তখন যত টাকা তুই ইনভেস্ট করি তত টাকাই তুলে ফেলতো। এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। বুঝে গেল? তাহলে কি বুঝতে পারলি? ব্রেক ইভেন পয়েন্ট মানে যেখানে কোম্পানি কোনো লাভও হবে না, কোনো লসও হবে না, তাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে? তাহলে দেখ, আমি তোকে যদি আরো সুন্দর করে কনসেপ্ট বোঝাই, বুঝতে পারলি ব্রেক ইভেন পয়েন্ট? তুই বল, মনে কর ফোর্থ সেমিস্টার কি শিখেছিলি? বলে স্যার ফোর্থ সেমিস্টার আমরা এটা শিখেছিলাম, সেলস, তার থেকে মাইনাস করতেন ভেরিয়েবল কস্ট, বাদ দিয়ে হতো কন্ট্রিবিউশন, তার থেকে কি বাদ দিতেন? ফিক্সড কস্ট। এটা কি হতো? জিরো। এটাতে প্রফিট, এটা ফোর্থ সেমিস্টার প্রফিট জিরো। প্রফিট যদি জিরো হয়, তাহলে প্রফিট কখন জিরো? এর শুধু মনোযোগ সহকারে দেখা, আমি বারবার বলি মনোযোগ সহকারে দেখা, এটা আমি হাইলাইট করছি। এইটা আর এইটা যদি সমান হয় তাহলে তো জিরো হবে। বুঝিস নি এখন কি বললাম? ধর এটা, ধর এটা, ধর 10 টাকা, আর এটা যদি 10 টাকা, তাহলে জিরো হবে। তখন তো ফাটা, ব্রেনকে কোশ্চেন কর, ব্রেন অ্যান্সার দেবে। ব্রেনকে কোশ্চেন কর, ব্রেন অঙ্ক পরে করবো, অঙ্ক ইজি হয়ে যাবে করা। শুধু এটা জান কনসেপ্টটা, আমি তোকে মনে করাচ্ছি ফোর্থ সেমিস্টার কনসেপ্ট। তাহলে কন্ট্রিবিউশন যা হবে, ফিক্স কস্ট যদি তাই হয়, তাহলে তো প্রফিট জিরো হবে। বোঝা গেল কি? হ্যাঁ কি না? তাহলে আমি কি বলতে পারি? স্যার ব্রেক ইভেন পয়েন্ট মানে তো আপনি এটাও লিখতে পারেন, আপনি বললেন তো প্রফিট আর লস জিরো। আর এটাকে তো আরেকটাও বলতে পারি, দেখ আমি কি বলতে পারি? সি ইকুয়াল টু এফ সি। ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে? ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে কোম্পানি প্রফিট লস জিরো হয়, বা ওই পয়েন্টটাই তো কন্ট্রিবিউশন, যে সেটাই ফিক্স কস্ট। কেন? কন্ট্রিবিউশন কত? 10 টাকা, ফিক্স কস্ট 10 টাকা। এইগুলো আর কিচ্ছু করবো না। এটা হচ্ছে ফোর্থ সেমিস্টার, এগুলো শিখেছিলাম। এবার অঙ্ক করবো, এবার অঙ্ক করবো, এবার অঙ্কে চলে আসি। এটা ফোর্থ সেমিস্টার শিখিয়েছিলাম, এটা আমি তোকে বলে দিলাম, আমার মনে করছি। চল এবার কোশ্চেন পড়ি, তাহলে বোঝা গেল? এবার কোশ্চেন পড়, এবার কোশ্চেন পড়। বলছে, বলছে কি ব্রেক ইভেন পয়েন্ট বলেছে 2000 ইউনিট। ঠিক আছে? ব্রেক ইভেন পয়েন্ট বলছে 2000 ইউনিট ইফ দ্য আইটেম সোল্ড 14 টাকা করে, মানে এই কোম্পানি তার প্রোডাক্ট গুলো বিক্রি করে মার্কেটে 14 টাকা করে। ঠিক আছে?
দ্য কস্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হ্যাজ কারেন্টলি আইডেন্টিফাই ভেরিয়েবল কস্ট 9 টাকা করে, তার মানে কি সেল 14 টাকা করে আর ভেরিয়েবল কস্ট কত করে 9 টাকা করে। ক্যালকুলেট ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, যেমন ডল বের করতে বলেছে, ডিওএল বের করতে বলেছে, বলেছে অফ দ্য সেলস ভলিউম 2500 আর 3000, মানে তোকে 2500 ইউনিটের, তোকে অঙ্কে 2500 ইউনিটের ডিওএল বের করতে বলেছে আর 3000 ইউনিট ডিওএল বের করতে বলেছে। পরে কি বলেছে পড়বো না, আগে আমরা ডিওএলটা বের করবো। ঠিক আছে, চল কি করবো, কি কি ইউনিট বলেছিল তোকে বল, 2000 ইউনিট বলেছিল, 2000 ইউনিট, 2500 ইউনিট, 3000 ইউনিট। ঠিক আছে, ওরা তোকে, আমি জানি আমাকে ডিওএল বের করতে বলছে 2.5 আর 3, আমি 2 কেন লিখলাম, 2 না লিখলে অঙ্কই করতে পারবো না, কারণ 2 ছিল ব্রেক ইভেন পয়েন্ট, ওই ব্রেক ইভেন্টের সাহায্যে তুই 2.5 আর 3 বের করতে পারবি। কেন, তুই দেখ, তুই ভালো করে কোশ্চেন মনোযোগ সহকারে পড়িস, বলে সেল বলেছে, ভেরিয়েবল কস্ট বলেছে, তো ফিক্স কস্ট বলে, ফিক্স কস্ট আর অঙ্ক করবি কি করে, এই জন্য তোকে ব্রেক ইভেন পয়েন্ট বলেছে, এই জন্য তোকে ব্রেক ইভেন পয়েন্ট বলেছে। আশা করি বুঝতে পারলি কি বলতে চাইছি। চল প্রথমে লিখ সেলস কত করে, 14 টাকা করে তো, তাহলে এখানে লিখলাম ₹14 পার ইউনিট, তাহলে কত হবে, প্রথমটা হবে 14 × 28,000, 2.5 × 14 35,000, 3,000 × 14 42,000। এর থেকে মাইনাস করবো কি ভেরিয়েবল কস্ট, কত করে ছিল 9 টাকা করে, তাই তো, ₹9 পার ইউনিট, 2000 × 9 18,000, 2.5 × 9 কত হচ্ছে 22,500, 3,000 × 9 27,000, 10,000, এটা হচ্ছে 12,500, এটা হচ্ছে 15,000, এটাকে কি বলে কন্ট্রিবিউশন। করে দিলাম আমরা, করে দিলাম তখন, এর থেকে মাইনাস করো কি ফিক্স কস্ট, এটা তো বলেন। কিন্তু আমরা কি জানি, আমরা তো একটা জিনিস জানি যে 2000 কি ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টে কি হয়, প্রফিট কত হয়, 0 হয়, এটা হয়ে গেল 0, তাহলে এটা 10,000, তাহলে এটা সব 10,000, এটা সব 10,000, তাহলে এটা কত হলো 2,500, এটা হলো 5,000। এটাকে কি বলা হয়, এটাকে বলে এবিট। আর করার দরকার নেই, কারণ আমাকে আর করতে বলেনি, এইটুকুই করতে বলেছে, এবিট। ক্লিয়ার হলো, 0, 2,500, 5,000, তার মানে তুই একটা জিনিস শিখতে পারলি, এই চ্যাপ্টারে কিন্তু, এই চ্যাপ্টারে না ব্রেক ইভেন পয়েন্টের অনেক কোশ্চেন থাকবে, তো এটা তুই ধরতে পারলি, বুঝতে পারলি, ধরতে হবে তোকে, ব্রেক ইভেন পয়েন্টের টপিক থাকবে এখানে। আচ্ছা, এবিট হয়ে গেল 0, 2,500, 5,000। চ এবার প্রশ্ন হলো স্যার কি করবে, এবার করবো ডিওএল বের করবো, ডিওএল বের করার ফর্মুলা কি, কন্ট্রিবিউশন বাই এবিট, কন্ট্রিবিউশন বাই এবিট। এদিক তাকা, এই বল দেখি এটা ডিওএল কত হবে, 2000, ব্রেক ইভেন পয়েন্টের ডিওএল কত হবে, বল দেখি, ব্রেক ইভেন পয়েন্টের ডিওএল কত হবে, স্যার উল্টো পাল্টা বললে হবে, ডিওএল বের করবো, ডিওএল বের করবো, কন্ট্রিবিউশন বাই এবিট, কন্ট্রিবিউশন তো 10,000, 10,000 বাই 0, তাহলে তো হবেই না তো কিছু, আনডিফাইন্ড। তারপর কত হবে কন্ট্রিবিউশন 12,500 বাই 2,500, এটা কত হবে 5, তারপর 15,000 বাই 5,000 কত হবে 3। ক্লিয়ার, ডিওএল বেরিয়ে গেল। আমাকে তো এই জন্য তোরা বুদ্ধি করে কোশ্চেন দিয়েছে, ওরা তোকে 2.5 আর 3 বের করতে বলেছে, কি বোঝা গেল তো। করে নিতে অবধি তারপর আমি জিনিস বলছি। হলো, এবার দেখ, না ওর করার দরকার, তো বলেনি করতে, আমি ড্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে, ওর বলেনি, আমাকে বুঝি আমাকে কোনটা করতে বলেছে, কোশ্চেনে কি করতে বলেছিল বল, ডিওএল কার করতে বলেছিল, কোশ্চেন পর আমার মুখের দিকে তাকাতে হবে না, এই ইউনিটটা হ্যাঁ, মানে এই মানে কি 2,500 আর 3,000 করতে বলেছে, তাই তো, এত অব্দি হলো তো। এরপরে ওরা কোশ্চেন আরো কিছু বের করতে বলেছে, আমি পড়বো না, আমি বারবার বলছি এখন পড়বো না, ও কোশ্চেনে কি বলেছিল অ্যান্সার বেরিয়ে যাবে, আমি করি, আমি আগে তোকে কিছু জিনিস দেখাচ্ছি, আমি তোকে কি শিখিয়েছি, পার্সেন্টেজের ফর্মুলা কখন ইউজ করতে হয়, এটা এটা কি, এখানে আমাদের লিভারেজ তো 3 রকমের, একটা অপারেটিং হয়, একটা ফিনান্সিয়াল হয়, আর একটা কম্বাইন্ড হয়। তাহলে এখানে ওরা কোন লিভারেজ করতে বলেছে, কম্বাইন্ড লিভারেজ, সরি অপারেটিং লিভারেজ, ওরা আমাকে অপারেটিং লিভারেজ করতে বলেছে, করে দিচ্ছে অপারেটিং লিভারেজ, ঠিক আছে। এবার কিছুক্ষণ আগে আমি লাস্ট অঙ্ক করানোর সময় বললাম, এই ডিওএল এর সেকেন্ড ফর্মুলা কখন ইউজ করতে হয় বলেছিলাম, যখন
চেঞ্জ থাকবে, তাহলে এখানে ইউনিট চেঞ্জ আছে, হ্যাঁ চেঞ্জ আছে ইউনিট চেঞ্জ আছে, হ্যাঁ। তাহলে দেখি করা যায় কিনা, ওই ফর্মেট করা যায়, করবি না আগে দেখ। ডিওএল বের করার ফর্মুলা কি শিখিয়েছিলাম স্যার? আপনি শিখিয়েছিলেন পার্সেন্টেজ অফ চেঞ্জেস, এই যে এটা চেঞ্জেস সাইড, চেঞ্জেস ইন এবিট ডিভাইড বাই, লিখেছেন সব লিখেছেন, পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন কি ছিল বল, সেলস। যে কোনো একটা ধরি, যে কোনো একটা ধরি, যে কোনো একটা ধরি, ধর ধর এবিট, এবিট কত ছিল বল, এবিট 2,500 ছিল, এখন 5,000 হলো। এবিট 2,500 ছিল, এবিট 5,000 হলো, তাহলে এবিট কত, কত এবিট মানে প্রফিট বাড়লো কত, 2,500 বাড়লো। কিন্তু কেউ যদি তোকে জিজ্ঞাসা করে, বলো কিছুক্ষণ আগেই শেখালাম প্রফিট কত পার্সেন্ট বাড়লো, 100% বেড়েছে, হ্যাঁ কি না, হ্যাঁ হ্যাঁ কি না স্যার, 100% প্রফিট বেড়েছে, এখানে লিখলাম 100, হ্যাঁ কি না 100। ডিওএল কত ছিল, ডিওএল কত ছিল বল, দিলে 5 ছিল 3 হয়ে গেছে। ঠিক আছে, ওরকম দেখলে হবে না। ডিওএল আমি কোন ধরে করছি, আমি যে কোনো একটা জিনিস করছি, আচ্ছা বাদ দে, তুই পার্সেন্ট অফ সেল পার্সেন্ট অফ সেলস, আমি কোনটা ধরে কোনটায় গেলাম, আমি এই দুটোর মধ্যে চেঞ্জ করলাম, তাই না? তার মানে আমি বললাম প্রফিটের চেঞ্জটা বোঝালাম, এবার সেলের চেঞ্জ, সেল মানে কিন্তু এখানে সেল ইউনিটের কথা বলছে, ইউনিট, হ্যাঁ ইউনিটের কথা বলা হচ্ছে, ঠিক আছে। 2,500 ছিল, 3,000 হয়েছে, চেঞ্জ কত হয়েছে, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, বল 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 বল, এই বল দেখি কর। 2,500 ছিল, 3,000 হয়েছে, চেঞ্জ কত হয়েছে স্যার, 500 চেঞ্জ হয়েছে, কত পার্সেন্ট চেঞ্জ, 500 2,500 চেঞ্জ নাকি, তাহলে কত হচ্ছে 20%, তাই তো 20% বা 20 লেখ, 20% বা 20% বা 20 লেখ, অসুবিধা নেই। তাহলে ভাগ করলে কত হলো, 5, ডিওএল 5, দেখ পাঁচই বেরিয়েছিল আগে। বুঝতে পারছিস তো? আমি যেটা বললাম এটা কেন করলাম, আমি কেন করলাম জানিস ভাই, এটা চেঞ্জ ইউনিট আছে বলে করলাম, নাও করতে পারতাম। এবার ওরা কিছু কথা বলেছে, অনেক কিছু বুঝতে পারবে কি বলতে চাইছে, কথা কি বলতে চাইছে বুঝতে পারবে। দেখ পর কি বলেছে, বলছে হোয়াট ডু ইউ ইনফার ফ্রম দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ অ্যাট দ্য সেলস ভলিউম, ভলিউম বলেছে, সেলস অ্যামাউন্ট বলেনি কিন্তু, সেলস ভলিউম বলেছে, ভলিউম মানে ইউনিট, 2,500 ইউনিট অ্যান্ড 3,000, মানে কোনটা বলছে, 2,500 আর 3 এর কথাই বলেছে, অ্যাট দেয়ার ডিফারেন্স ইফ এনি, ঠিক আছে তো? দেখ ওরা নিচে কমেন্টটা লিখে দিয়েছে পাশে, আমি পড়ছি, দেখ কি বলেছে, দেখ বইতে লেখা আছে, যে দিয়েছি বই, বলছে দ্য সেলস ভলিউম অফ 3,000 ইউনিট, 3,000 ইউনিটের সেলস ভলিউম, তাই তো? খাতা রাখবি, খাতা সামনে রাখবি, খাতা সামনে রাখবি, 3,000 ইউনিটের সেলস ভলিউম, বলছে দ্য সেলস ভলিউম অফ 3,000 ইউনিটস, দ্য অপারেটিং প্রফিট ইজ ডবল, ঠিক আছে, দ্য অপারেটিং প্রফিট অ্যাট দ্য ভলিউম 2,500 ইউনিট। স্যার লাইনের মানে কি বলেছে আমি তোকে বলে দিচ্ছি, বলছে 3,000 ইউনিটের অপারেটিং প্রফিট কত ছিল বল, 3,000 ইউনিটের অপারেটিং প্রফিট কত, সবাই সবার খাতার দিকে তাকা, সবাই সবার খাতার দিকে তাকা, 3,000 ইউনিটের অপারেটিং প্রফিট কত স্যার, 5,000, আর 2,500 ইউনিটের অপারেটিং প্রফিট কত স্যার, 2,500। তার মানে যখন আমি যদি 2,500 আর 3 এর মধ্যে কম্পেয়ার করি, তাহলে অপারেটিং প্রফিট কি হয়েছে, ডবল হয়েছে না, ডবল হয়েছে। আগে 2,500 ছিল, এখন 3,000 5,000 হয়েছে, ডবল হয়েছে। দেখ এখানে এরকমই কথা লিখেছে, আরো একবার পর, বলছে দ্য সেলস ভলিউম অফ 3,000 ইউনিটস, দ্য অপারেটিং প্রফিট ডবল, মানে 3,000 ইউনিটের অপারেটিং প্রফিট ডবল হয়েছে, কার সঙ্গে কম্পেয়ার করেছে, 2,500 এর সঙ্গে, অ্যাট দ্য ভলিউম অফ 2,500 ইউনিটস, তাই তো বলেছে, লাইনের মানে বুঝতে পেরেছিস, বলছে 3,000 ইউনিটের অপারেটিং প্রফিট ডবল হয়েছে 2,500 ইউনিটে যা ছিল, তাই বলেছে। সিন্স অপারেটিং লিভারেজ 5 টাইমস, তখন অপারেটিং লিভারেজ 5 টাইমস অ্যাট দ্য সেলস ভলিউম 2,500, তাহলে যখন তো সেলস ভলিউম 2,500 ছিল, তখন অপারেটিং লিভারেজ কত, 5, ঠিক আছে, তখন অপারেটিং লিভারেজ কত, 5। হেন্স ইনক্রিজ বাই 20% সেলস ভলিউম, আমি অলরেডি দেখিয়েছি কি করে বেরোলো 20%, দেখ আমি দেখালাম না তোকে, এই যে 20% সেলস ভলিউম 20% দেখিয়েছিলাম, সেলস ভলিউম কত হয়েছে, তাহলে সেলস ভলিউম কত হয়েছে বল, আগে আমার 2,500 ইউনিট ছিল, এখন 3,000 ইউনিট হলো, তাহলে সেলস ভলিউম বাড়লো, কত বাড়লো, 20% বাড়লো, মানে 20%। 500 ইউনিট বাড়লো, কিন্তু কত পার্সেন্ট বাড়লো, 20% বাড়লো, এখানে তাই বলেছে। বলছে হেন্স বাই ইনক্রিজ অফ 20% সেলস ভলিউম অপারেটিং প্রফিট ইজ ইনক্রিজ বাই 100%, তার মানে তুই সেলস বাড়ালি কত, 20%, সেলস 20% বাড়ানোতে অপারেটিং প্রফিট ডবল হয়ে গেল, তাই তো? দ্যাট ইজ 5 টাইমস 20%, ঠিক আছে। At the output level 3,000 units, the operating leverage is 3 times. তাহলে বুঝতে পারলি লাইনটার মানে ওর লেখা কি লিখতে চেয়েছে, কিন্তু তোকে পুরো বুঝিয়ে দিলাম, পুরো ধরে ধরে বোঝা, কি বোঝা গেল পুরো লাইনের মানে, পুরো কমেন্টটা কি লেখা আছে, পরীক্ষায় কিন্তু এরকম তোকে কমেন্ট লিখতে হবে, যখনই বলবে এরকম কমেন্ট লিখতে হবে, কমেন্ট দেখিয়ে দিলাম পুরো, ঠিক আছে, কমেন্টে পুরো দেখিয়ে দিলাম, কোনো ডাউট নেই এখানে, আর যে ডাউটটা থাকতো সেই ডাউটটা আমি করেও দিলাম, এখানে কোথায় ডাউটটা থাকতো এই ডাউটটা করে দিলাম, এই পার্টটা এটা করে নে, ডিওএল বের করার প্রমাণটা করে নে।
এর থেকে যখন এই 500 ইউনিট বাদ দিলাম, এই ডিওএলটা কমে গেল আমার। হ্যাঁ সে ঠিক আছে। হুম। কমেন্ট যখন লিখতে হয় না তখন কোশ্চেন থেকে এইটা দেখে তুই কি বুঝতে পারলি না, কমেন্ট ওইভাবে মুখস্থ করা যায় না, এই লাইন দেখে তুই কি বুঝতে পারছিস তখন দেখাতে হবে যে ভলিউম এত বাড়ছে মানে এত পার্সেন্ট বাড়ছে, প্রফিট এত বাড়ছে মানে এত পার্সেন্ট বাড়ছে, ঠিক আছে, ওইভাবে তুই অ্যানালাইজ করতে পারিস। হলো 17, 18, 19, 20 ব্যাস এগারো করো, না 18 তো করাবো না, 17, 19, 20 আর 3টা অঙ্ক করো, 17টা ভালো হবে তাই তো। বলছে কি এতক্ষণ আমরা না একটা কোম্পানির অঙ্ক করছিলাম তাই না, হুম। এবার 3টে কোম্পানি দিয়েছে, বলছে 3টে কোম্পানির অপারেটিং লিভারেজ বের করতে হবে। কি বলেছে বল, 3টে কোম্পানির অপারেটিং লিভারেজ, সরি 3টে কোম্পানির অপারেটিং লিভারেজ না, 3টে কোম্পানির লিভারেজ বের করতে হবে। অপারেটিং, ফিনান্সিয়াল আর কম্বাইন লিভারেজ। তাহলে কর, আগে কেমন ভাবে করবো জানিস তো, এইভাবে দাগটা কাটতে হবে। কত নম্বর অঙ্কে, অঙ্কের নাম্বার 17 নম্বর। 17 নম্বর অঙ্ক। এখানে লিখবো পার্টিকুলার্স, এখানে লিখবো কোম্পানি এ বি সি, হয়ে গেল। অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের করবো। প্রথমে দেখ আমি যেভাবে লিখি আমার সঙ্গে লিখবি, এ দিয়ে লিখবো, কি লিখবো আউটপুট, কি লিখবো এ দিয়ে আউটপুট, ব্র্যাকেটে ইউনিটস, বলে দিয়েছিল কোশ্চেনে, দেখো কোশ্চেনে বলেছিল আউটপুট কত বলছে, প্রথম কথা 60, 15, 1 লাখ, লেখ 60,000, 15,000, 1 লাখ, লিখে দিলাম 60,000, 15,000, 1 লাখ, হয়ে গেল কমপ্লিট। 60,000, 15,000, 1 লাখ লেখা কমপ্লিট, ঠিক আছে। এবার বি দিয়ে লিখবো, কি লিখবেন স্যার বি দিয়ে, দেখ বি দিয়ে কি লিখছি দেখ ভালো করে দেখবি, হ্যাঁ বি দিয়ে কি লিখছি, বি দিয়ে লিখবো কি জানিস তো, দেখবি সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট কত বলেছিল বলো অঙ্কের পর, কত কত বলেছিল সেলিং প্রাইস পার ইউনিট বল, 60 পয়সা 60 পয়সা, 5 টাকা, 10 পয়সা, 60 পয়সা, 5 টাকা, 10 পয়সা, প্যাকেটে লিখলাম রুপিস, ঠিক আছে, হয়ে গেল। এবার এর থেকে মাইনাস করছি, দেখ মাইনাস করছি, কি লিখছি এরকম ভাবে মাইনাস লাইন দেওয়া চেয়ে সি লেখা বেটার, লিখবো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, লেখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ব্র্যাকেটে লিখবো রুপিস। কত ছিল ভেরিয়েবল কস্ট পার ইউনিট, খোঁজ 20 পয়সা 20 পয়সা, 1.5 টাকা আর 2 পয়সা, 20 পয়সা, 1.5 টাকা আর 2 পয়সা, হয়ে গেল। তোরা কি শিখেছিলি বল, এদিক থেকে সেল থেকে ভেরিয়েবল বাদ দিলে কি হতো, কন্ট্রিবিউশন। তাহলে এই যে এটা সেল ছিল, এর থেকে ভেরিয়েবল বাদ দিতে পারি, কন্ট্রিবিউশন বেরোতে পারে, দেখ না এখানে লিখতে পারি, এটাকে লিখ ডি, ব্র্যাকেটে লিখ ডি, লিখ কন্ট্রিবিউশন পার ইউনিট, নট আ কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন পার ইউনিট, কন্ট্রিবিউশন পার ইউনিট, ব্র্যাকেটে লিখবো রুপিস, আবার ব্র্যাকেটে লিখবি এ সরি বি মাইনাস সি, কি লিখলি বলতে হবে তোকে, কি লিখলি বল, বি মাইনাস সি বলতে পারি, কন্ট্রিবিউশন পার ইউনিট বি মাইনাস সি, কোনো ডাউট আছে এখানে। তাহলে 60 পয়সা থেকে 20 পয়সা বাদ দিলে কত হলো, 40 পয়সা, 5 টাকা থেকে 1.5 টাকা বাদ দিলে কত হলো, 3.5 টাকা, 10 পয়সা থেকে 2 পয়সা বাদ দিলে কত, 8 পয়সা, ঠিক আছে, দাগ দিয়ে ক্লিয়ার এত অব্দি, এটা ফরম্যাটিং, এটা হচ্ছে ফরম্যাটিং, ঠিক আছে তো, এত অব্দি ক্লিয়ার আছে কন্ট্রিবিউশন পার ইউনিট। কি দিয়ে কি লিখবো, তাহলে দেখ আমি একটু জিনিস বোঝাই, যদি বোঝাই দেখ আগে একটা অঙ্ক করলাম, দেখ একটা জিনিস দেখবি, একটা জিনিস দেখবি, আগে যে অঙ্কটা করলাম সেলটা কি লিখলাম, টোটাল অ্যামাউন্টটা লিখলাম না, ঠিক আছে তো, এখানে এখানে স্যার এখানে করতে পারতাম না ওরকম টোটাল অ্যামাউন্ট, অবশ্যই করতে পারতাম, অঙ্কটা অনেকটা বড় হতো, ভাব অঙ্কটা বড় হতো মানে সব কটা তো, এটা করার সুবিধা কি হলো, তোকে আলাদা করে সব লিখতে হতো, 60,000 ইন্টু 60 পয়সা, সময় নষ্ট হতো না, এটাকে বলা হয় ফরম্যাটিং। তুই কত সুন্দর ফরম্যাটিং সাজাবি, টাইম বাঁচিয়ে, এটাকে টাইম বাঁচিয়ে, এটা বলে টাইম সেভ ফরম্যাটিং। তুই আগের রকম নর্মাল করতে পারতি, তুই বলতি কি কি লিখতি, প্রথমে এত কিছু লিখতি না, প্রথমে লিখতি সেলস, লিখতি সেলস, ব্র্যাকেটে লিখতি এ, লিখতি এ ইকুয়াল টু 60,000 ইন্টু 60 পয়সা, এরকম লিখে লিখে আলাদা টাইম নষ্ট হতো, তো এটা ফরম্যাটিংটা বেটার লাগলো না, কিন্তু এখানে যেটা বেরোলো এটা কি বেরোলো, 1 ইউনিটের কন্ট্রিবিউশন, তাহলে টোটাল কন্ট্রিবিউশন এখানে কি লিখবি, টোটাল কন্ট্রিবিউশন, কি লিখবি টোটাল কন্ট্রিবিউশন,
কি লিখবো? টোটাল কন্ট্রিবিউশন কি করে কি লিখবো বল দেখি, কত সঙ্গে কত করবো? কিন্তু 60,000-এর সাথে 60,000 দেখো নতুন যেটা কন্ট্রিবিউশন হচ্ছে 40 পয়সা গুণ করো, মানে এ ইন্টু ডি বলতে পারি, এ ইন্টু ডি বল, এটা বলতে পারি এ ইন্টু ডি। তাহলে আর লিখে দেখাতে হবে না, 60,000 ইন্টু 40 পয়সা মানে 24,000। 15,000 ইন্টু 3 টাকা 50 পয়সা কত হচ্ছে? 52,500 52,500। আর 1 লাখ ইন্টু 8 পয়সা কত হচ্ছে? 8,000 1 লাখ ইন্টু 8 পয়সা 8,000 হয়ে গেল, টোটাল কন্ট্রিবিউশন হয়ে গেল। এবার কি করবো? এবার নর্মাল, এবার লেস কর ফিক্স কস্ট, এর থেকে লেস কর ফিক্স কস্ট, লেস কর ফিক্স কর। কত ছিল ফিক্স কস্ট? 7,000 7,000 14,000 1500 7,000 14,000 আর 1500 1500 বাদ দে। 24 থেকে 7 বাদ দিলে 17,000 কত হচ্ছে? 38,500। তারপরটা 6,500। দেখে নে, একটু দেখে নিস কিন্তু। এটাকে বলে ইবিট, ইবিআইটি, এবিট। এটাই বেরিয়েছে তো? এর থেকে লেস করবো কি? ইন্টারেস্ট অন লোন। কত ছিল ইন্টারেস্ট অন লোন? দেখ, এই যে বলেছিল ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, মানে বরোড ক্যাপিটাল মানে লোন, আর ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল মানে ইন্টারেস্ট অন লোন। 4,000 8,000 নিয়ে 4,000 8,000 নীল কত হচ্ছে? 13,000 30,500 6,500। যেটা বেরোলো তাকে কি বলে? ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। ক্লিয়ার? এটা কি বলে বল? আর্নিং বিফোর ট্যাক্স। 13,000 30,500 আর 6,500। ঠিক আছে, কি কি বেরোলো বল? এটা ইবিটি বেরোলো। ঠিক আছে, ইবিটি বেরিয়ে গেল। আর কি ট্যাক্স বলেছিলাম ওকে দেখতো? আর কিছু না, এটা কিছু বলেনি। বেশ, এবার তো করতে পারো ডিওএল ডিএফএল ডিসিএল, হ্যাঁ কি না? লেখ, প্রথমে লেখ ডিওএল, ফর্মুলা কি? কন্ট্রিবিউশন বাই ইবিট। এবার করবো কি? ডিএফএল, ফর্মুলা কি? এবিট বাই ইবিটি। আর করবো কি? ডিসিএল, ফর্মুলা কি? এই দুটো গুণ করে দেবো, ডিওএল ইন্টু ডিএফ। তাহলে বল, প্রথমে একটা করে বলতো, ডিওএল কন্ট্রিবিউশন বাই এবিট। এই দেখ আমি লিখছি 24,000 বাই 17,000। দেখ এখানে লিখছি, কোথায় লিখছি দেখ, একটু ভালো করে দেখ, বক্সের মধ্যে লিখছি 24,000 বাই 17,000। ঠিক আছে, এইভাবে লিখে লিখে করতে হবে। ঠিক আছে তো, এইভাবে করবে। এটা হচ্ছে, আমি কি বললাম? টাইম সেভ, টাইম সেভ। আমি আলাদা করে লিখতে অনেক সময় নষ্ট হবে, টাইম সেভ। তারপরটা কত হবে? 52,500 বাই 38,500। তারপর 8,000 বাই 6,500 করে দেখবি কত কত বেরোচ্ছে। কত হচ্ছে? 24,000 বাই 17,000 কত হয়েছিল? 1.411 1.41। তারপর 52,500 বাই 38,500 1.36। আর 8,000 বাই 6,500 করে দেখ, 1.23 হয়ে গেল ডিওএল। এবার ডিএফএল করবো, এবিট বাই ইবিটি। 17,000 বাই 13,000। এবার লিখে লিখে করবি, বুঝিস তো? 1.31 1.31। হ্যাঁ তারপর 38,500 বাই 30,500 1.26 লাস্ট। 6,500 বাই 6,500 করলে নীল হবে, এই সরি 1 হবে লাস্ট। গুণ করবো কি? 1.41 এর সাথে 1.31 গুণ করবো,
1.36 এর সাথে 1.26 গুণ করব, 1.23 এর সাথে 1 গুণ করব। প্রথমটা কত হচ্ছে? 1.8471 1.85। তারপরটা কত হচ্ছে? 1.71 1.7 71 1.71 লাস্টেরটা 1.23। এই হলো। দেখ তো ওরা দেখ নিচে অ্যান্সার দিয়েছে, দেখ এইগুলো বেরিয়েছে কিনা। 1.41 1.36 1.23 মিলেছে। 1.31 1.26 1 আর 1.85 1.771 বা 2 আর 1.23 মিলে গেছে স্যার, ঠিক আছে? এতটাই ঠিক আছে। এবার দেখ কি বলছে লাস্ট। আর কি বলেছিল? অ্যান্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট, মানে ইন্টারপ্রেট মানে জানিস তো, এটাকে ইন্টারপ্রেট করতে হবে, মানে কমেন্ট লিখতে হবে, রেকমেন্ড করতে হবে তোকে। মানে তুই কে? তুই কে? তুই একজন কোম্পানির একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ঠিক আছে? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করছিস, তুই এখন কর্পোরেট অ্যাকাউন্টিং করছিস, তুই কি? তুই হচ্ছে কোম্পানি একজন অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? আর এখানে তুই কি কি হিসেবে ইন্টারপ্রেট করবি? তুই কোম্পানি ফাইন্যান্সার, বা তুই বলতে ফাইন্যান্সার বল না, তুই কি বল, তুই একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলতে পারিস, ঠিক আছে তো? মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করে বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার বলতে পারিস, ঠিক আছে? তোকে ইন্টারপ্রেট করতে হবে, ঠিক আছে? মানে এরা অ্যাকচুয়ালি এই কোর্স, মানে এগুলো কারা আসে? কোম্পানি যারা ম্যানেজমেন্ট কোর্স পড়েই এরা এই চাকরিটা পায়, ঠিক আছে? কোম্পানিতে ম্যানেজমেন্ট কোর্স পড়তে হয় জন্য, ঠিক আছে তো? তো দেখ কি বলেছে, ইন্টারপ্রিটেশনটা কি বলেছে, দেখ লেখা আছে ওখানে, ওখানে লিখে দিয়েছি অ্যান্সারটা, মানে অ্যান্সারে লেখা আছে, লিখে দিয়েছি। কি লিখেছি? হাই অপারেটিং লিভারেজ কম্বাইন্ড উইথ হাই ফিনান্সিয়াল লিভারেজ। প্রথমে বলেছিলাম, মানে প্রথমে কিছুক্ষণ আগে লেখালাম, আগে একটা অঙ্কে বললাম না, রিস্কি সিচুয়েশন কাকে বলে? কি বলেছিলাম? দুটো হাই হলে তাকে বলা হয় রিস্কি সিচুয়েশন, দুটো যদি হাই হয়, ঠিক আছে? দুটো যদি হাই হয় তখন তাকে বলে রিস্কি সিচুয়েশন। একটা হাই একটা লো, ঠিক আছে? একটা হাই একটা লো, এটা নর্মাল সিচুয়েশন। বলছে লো অপারেটিং লিভারেজ, লো অপারেটিং লিভারেজ কম্বাইন্ড উইথ লো ফিনান্সিয়াল লিভারেজ, এটা কি বলে? দুটোই লো আইডিয়াল সিচুয়েশন, দেখ লিখে দিয়েছে ওরা, এই কথাগুলোই তোরা লিখেছে। বলছি হেন্স ফার্ম সি, এখানে সি ফার্মের দিকে তাকা, ফার্ম সিতে তাকা। ফার্ম সিতে কি আছে? অপারেটিং লিভারেজ কি আছে? অপারেটিং আছে হাই, তাই তো? অপারেটিং লিভারেজ কি আছে বল? অপারেটিং লিভারেজ ফার্ম সি এর অপারেটিং লিভারেজ কি আছে? ফার্ম সি এর অপারেটিং লিভারেজ কি আছে? অপারেটিং লিভারেজ স্যার আছে লো, অপারেটিং লিভারেজ আছে লো। আর ফিনান্সিয়াল লিভারেজ কি আছে? ওটাও লো, দুটোই লো আছে। ফার্ম সি বলছে, ফার্ম সি কি বলছে? আইডিয়াল ওয়ান বিকজ ইট লো ফিক্স কস্ট। বলছে ফার্ম সিটা আইডিয়াল। আচ্ছা আইডিয়াল কাকে বলে কি বলেছিলাম? দুটোই লো হলে তাকে বলে আইডিয়াল সিচুয়েশন। তাহলে ফার্ম সি কি পজিশনে আছে? ফার্ম সি কি আছে? ফার্ম সি কি আছে? ফার্ম সি, স্যার ফার্ম সির অপারেটিং লো, দেখ আমি এখানে দেখাচ্ছি, কোশ্চেনে দেখাচ্ছি। ফার্ম সির কোশ্চেনে যে অ্যান্সার দিয়েছি ওখানের মধ্যে দেখিয়ে দিচ্ছি। ফার্ম সি এর অপারেটিং কি আছে? ফার্ম সি এর অপারেটিং লিভারেজ কি আছে? 1.23 আরে 1.23 কম্পেয়ার কর, 1.41 1.36 1.23 কম্পেয়ার করলে কি হবে? ফার্ম সির অপারেটিং লিভারেজ হচ্ছে লো, তাই তো? ফার্ম সির অপারেটিং লিভারেজ হচ্ছে লো। আর ফার্ম সির ফিনান্সিয়াল লিভারেজ কি স্যার? এটাও লো, তা দুটোই লো। তা দুটো লো হলে তাকে কি সিচুয়েশন বলে? আইডিয়াল সিচুয়েশন। হ্যাঁ তাই লিখেছে দেখ। হেন্স ফার্ম সি ইজ অ্যান আইডিয়াল সিচুয়েশন ওয়ান বিকজ ইট হ্যাজ লো ফিক্সড কস্ট। কেন? কেন আইডিয়াল সিচুয়েশন হয়েছে? এখানে ফিক্সড কস্ট কম বলেছে, তাই তো? দেখ কেন এটা লো হয়েছে, কেন এটা লো হয়েছে, কেন এটা আইডিয়াল সিচুয়েশন বলছে? কারণ এখানে ফিক্সড কস্টটা কম হয়েছে, ঠিক আছে তো? কারণ ফিক্সড কস্টের উপর ডিপেন্ড করে না অপারেটিং লিভারেজ, ঠিক আছে? আর কি বলেছে? কোনো ইন্টারেস্ট নেই। তাহলে বুঝতে পারলি কেন এটা হয়েছে? কারণটাও লিখেছে, বলছে কারণ এখানে ফিক্সড কস্ট লো আছে আর ইন্টারেস্টটা নেই, ঠিক আছে? মোর ওভার পিভি রেশিও ইজ অলসো হাইয়েস্ট হুইচ ইজ 80%। পিভি রেশিও এই লাইনটা না লিখলেও চলবে, যে এবার যদি পিভি রেশিও কাকে বলে? পিভি রেশিও যদি বলি স্যার, পিভি রেশিও মনে পড়ে তো? কন্ট্রিবিউশন বাই সেলস, এই দেখ লিখেছি পিভি রেশিও বের করার ফর্মুলা কি? পিভি রেশিও বের করার ফর্মুলা কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। তাহলে কর প্রথমটা, দেখ প্রথম কোম্পানি কন্ট্রিবিউশন কত ছিল স্যার? 24,000। আর সেল কত ছিল? এই সেলটাতে বের করা হয়নি হবে না, তোকে হিসাব করে নিতে হবে। 60,000 ইন্টু 60 পয়সা মানে 36,000। 24,000 বাই 36,000 কত হচ্ছে? 66.66%। তা প্রথমটা হচ্ছে 66.66% পিভি রেশিও। পরেরটার কন্ট্রিবিউশন 52,500। সেল কত হবে? এই যে 15,000 সঙ্গে 5,000 গুণ করলে, এই যে 15,000 সঙ্গে 5 গুণ করলে 75,000। তাহলে কর 52,500 বাই 75,000 কত হচ্ছে? ইন্টু 100 করলে 70%। লাস্ট কি বলেছি? করেছে হ্যাঁ হ্যাঁ
পার ইউনিট গুলো তো আমরা লিখেছি। পার ইউনিটও করা যায়, ও একটা বললো পার ইউনিটে করে, পার ইউনিটও করা যায়, ক্লাসের আগে করেছিলাম পার ইউনিটে, একদম ঠিক করা যায়। একটা পার ইউনিটে দেখেন, ও বললো স্যার পার ইউনিটে করা যায়, তো সত্যি তো পার ইউনিটে করা যায়। আমি কেন ওটা সেল গুণ করছি? ফর্মুলা কি? কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100 পার ইউনিট। এই যে 8 পয়সাকে 10 পয়সা দিয়ে ভাগ করে 80% হচ্ছে, তাই তো? ওরা কি লিখেছে? বলছে ফার্ম সিল পিভি রেশিও সবচেয়ে বেশি। বেশি। লিখে তাই লিখে দেখ, সুন্দর করে পড়, পরে কেন লিখে দিই, সুন্দর করে লিখেছি। লাস্ট লাইনে বলেছে যেখানে মোর ওভার পিভি রেশিও ইজ অলসো হাইয়েস্ট হুইচ ইজ 80%, মানে ফার্ম সি এর পিভি রেশিও সবচেয়ে বেশি। তো এটা কমেন্ট, অ্যাকচুয়ালি তুই পড়ে কি বুঝতে পারছিস এই কোম্পানি থেকে, এই কোম্পানির লিভারেজ পজিশন থেকে তুই কি বুঝতে পারছিস, এটাই তোকে লিখতে হবে। তুই দেখে কি বুঝতে পারছিস, ঠিক আছে? ব্যাস, আর কিছু না। অঙ্কটা করার পর লিখতে হবে। লিখতে হয়, যদি লিখতে বলে, সব অঙ্কে লিখতে নেই, এখানে বলেছে দেখ, এখানে বলছে ইন্টারপ্রেট দ্য রেজাল্ট, যদি লিখতে বলে তখনই লিখ। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম কি লিখতে হয়, লেখাটা লিখতে হয় কি হবে, এইভাবে লিখতে হয়। বুঝলি লেখাটা কি লিখতে হয়? যেমন আগের অঙ্কে পিভি রেশিও সম্পর্কে কিছু লেখেনি, হ্যাঁ তো পিভি রেশিও লিখেছে, তুই লিখতেও পারিস নাও লিখতে পারিস, ঠিক আছে তো? তুই কি বুঝতে পারলি? স্যার ব্রেক ইভেন পয়েন্ট পেলাম, পিভি রেশিও পেলাম, সে তো স্যার সিপি অ্যানালাইসিসের জিনিস চলে আসছে, আসবে সিপি অ্যানালাইসিস আসবে। 18 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছি, 19 নম্বর অঙ্কটা হেভি মজাদার অঙ্ক। এই যে 19 নম্বর অঙ্কটা না খুব সুন্দর অঙ্ক, এরকম অঙ্কই তুই মোটামুটি পরীক্ষায় আসবে, এরকম অঙ্কই কিন্তু তোর পরীক্ষায় আসবে 19 নম্বর অঙ্ক। ততক্ষণ যে তুই প্রথম 18টা অঙ্ক করলি, জানিস কি ছিল 18টা অঙ্কের মধ্যে? 18টা অঙ্কের মধ্যে তোকে কি বলে দিয়েছিল জানিস? ও তোকে সমস্ত ভ্যালু বলে, মানে শোন, ও তোকে সমস্ত ভ্যালু বলে দিয়েছিল, তোকে কি বের করতে বলছিল? লিভারেজ বের করতে বলছিল। 19 নম্বর অঙ্কে বলছে আমি তোমাকে লিভারেজ বলে দিলাম, তুই ভ্যালু বের করে দাও। আর এই অঙ্কই তোর পরীক্ষায় আসবে। তুই যদি অনার্সের স্টুডেন্ট হস, তোর অঙ্কে এইটাই আসবে, তোর অঙ্কে এটাই আসবে, তোর পরীক্ষা এটাই আসবে, তোকে লিভারেজ বলে দেবে, তোকে ভ্যালু বের করতে বলবে, ঠিক আছে তো? সবার উপরে তো এই একই সেম হেডিং হবে। সে ঠিক আছে, পরে বলছি, ওইগুলো সব পরে বলছি, অঙ্ক কিভাবে করতে পরে বলছি। মানে কি বললাম আগে শুনে নে। জেনারেলে কেমন দেয়? জেনারেলি দেখা যায়, জেনারেল স্টুডেন্টে দেখা যায়, বলছে আমি তোমাকে ভ্যালু বলে দিলাম, তুমি লিভারেজ বের করো, সোজা অঙ্ক। আর অনার্সে কি দেয়? লিভারেজ দিয়ে দেয়, তুমি ভ্যালু বের করো। এটা কঠিন না, এটা নরমালি অ্যালজেব্রার কনসেপ্ট, ঠিক আছে? তো দেখ, ওই ব্যাক ক্যালকুলেশন করতে হবে। দেখ কি বলেছে তোরা কোশ্চেনে, কি বলেছে বল? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট সেলস। তোকে কি বের করতে বলেছে বল? কি বের করতে বলেছে? কি বের করতে বলেছে? সেল বার করতে বলেছে। তোকে দিয়ে দিয়েছে কি? ডিওএল দিয়েছে, ডিএফএল দিয়েছে, লেখ কি কি দিয়েছে না এগুলো টুকে নি, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। জাস্ট আমাকে বলে দে অঙ্কের নাম্বারটা বল। 19। ডিওএল কত বলেছে বল? 2 বলেছে। ডিএফএল কত বলেছে? 3। আর কি বলেছে? ইন্টারেস্ট 3 লাখ। ইন্টারেস্ট 3 লাখ। আর কিছু? আর কন্ট্রিবিউশন হচ্ছে সেলসের 40%। আচ্ছা, কন্ট্রিবিউশন বলে দিয়েছে 40% অফ সেলস, শেষ, অঙ্ক শেষ। বলছে তুমি সেলস বার করে দাও, শেষ। এটা কি হিসেব সাধারণ এরকম ভাবে লিখবো? আচ্ছা, না না, এইভাবে করবো না অঙ্ক, আমি তো কোশ্চেনটা বারবার ছড়াতে হবে, দেখতে হবে, তার জন্য সাজিয়ে নিলাম কোশ্চেনটা। দেখ কিভাবে অঙ্কটা, আর এরকমই কিন্তু রেশিওতে আসছে, ঠিক আছে? রেশিও কিন্তু এরকমই হবে, এরকম অঙ্ক, ঠিক আছে তো? দেখ রেশিও অ্যানালিসিস কেমন দেবে? রেশিও অ্যানালিসিস তোকে রেশিও দিয়ে দেবে, ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? রেশিও দিয়ে দেবে, তোকে ভ্যালু বের করতে হবে, এমন না ভ্যালু দিয়ে দেবে। তো প্রথম প্র্যাকটিস করো, ভ্যালু দিয়ে দেবে, তুমি রেশিও বের করো, ভ্যালু দিয়ে দেবে, রেশিও তখন তো হয় না। ওইসব 11 12 এর স্টুডেন্টদের দেয়, ঠিক আছে তো? আমাদের রেশিও দিয়ে, ভ্যালু দিয়ে দেবে, রেশিও বের করো। শোন অঙ্কটা কিভাবে করবো, যদি অ্যান্সার করি, দেখ সলিউশনে যদি আসি, এটা ডিওএল, দেখ ডিওএল লিখিস না কেন বলতো? কাটবো তো। ডিওএল বের করবো নাকি? কন্ট্রিবিউশন বাই এবি। ডিওএল কত বলেছে অঙ্কে? 2। কন্ট্রিবিউশন কত বলেছে? 40% অফ সেলস। কন্ট্রিবিউশন কিছুই বলেনি, এমন কিছুই বলেনি। ইবিআইটি কত বলেছে? কিছুই বলেনি, আর করতেই পারবো না, ডিওএল হলো না, কি জানতে? ঠিক আছে? কিছুই হলো না, কিছুই হলো না। ডিওএল 2 বলেছে,
কন্ট্রিবিউশন আমার অঙ্কে বলেনি, মানে ভ্যালু তো বলেনি। আরে 40% অফ সেল বলে, যদি এখানে 40% অফ সেল লিখে কি কাজ পেলি, কিছুই পাবি না করতে। আবার ইবিআইটিও তো বলেনি, আর তোকে তো অ্যাটলিস্ট অঙ্ক করতে অ্যাটলিস্ট ভ্যালু তো বলতে হবে। তাহলে হলো না, ডিওএল দিয়ে কাজ করতে পারলাম। এবার নেক্সট চলে আসি ডিএফএল দিয়ে। ইবিআইটি ডিএফএল বের করার ফর্মুলা কি? ইবিআইটি বাই ইবিআইটি বাই ইবিটি, ইবিআইটি বাই ইবিটি। এটার মতো কিছুতেই দাঁড়া 1 মিনিট হোল্ড কর, সব বেরিয়ে যাবে। ডিএফএল কত বলছে অঙ্কে? 3। আস্তে ইবিআইটি তো বলেনি, তাই আমি ইবিআইটি লিখে রাখলাম। ইবিআইটি বলেনি, ইবিআইটি লিখে রাখলাম। আর ইবিটি এখন বললো স্যার ইবিটিও তো বলেনি। আরে ভাই, ইবিটি বলেছে, খুঁজে পাচ্ছিস না, সেটা আলাদা ব্যাপার। এই দেখ দেখ একটা জিনিস বলছি, আমরা কি জানি ইবিআইটি থেকে যদি আমরা ইন্টারেস্ট বাদ দিই তাকে কি বলে? ইবিটি ইবিটি বলে। তাহলে আমি ইবিটির জায়গায় কি ইবিআইটি মাইনাস আই লিখতে পারি? যেটা বললাম, তাহলে ইবিটি বের করার ফর্মুলা কি? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয়। তার মানে আমি এই ইবিটির জায়গায় এটা লিখতে পারি ইবিআইটি মাইনাস আই, তাহলে তো অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে এটাই তোকে বলার ছিল। 3 ইবিআইটি তো জানি না, এটা বেরিয়ে যাবে, অসুবিধা নেই। ডিভাইড বাই ইবিআইটি মাইনাস আই, আই মানে ইন্টারেস্ট, বল কত বলেছিল? 3 লাখ। অ্যালজেব্রা নরমাল করতে পারি না, ক্রস করলে কি হয়, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3 ইবিআইটি, ইবিআইটি 3 ইবিআইটি মাইনাস 9 লাখ ইকুয়াল টু ইবিআইটি। 3 ইবিআইটি থেকে যদি ইবিআইটি বাদ দিই তাহলে কত হলো? 9 লাখ টাকা মাইনাস 9 লাখ ছিল, সাইড চেঞ্জ করলে টাকাটা মানে সংখ্যাটা সাইড চেঞ্জ করলে কি হয়, প্লাস 9 লাখ। 3 ইবিআইটি থেকে ইবিআইটি বাদ দিলে কি হয়, 2 বিআইটি, 2 ইবিআইটি, ঠিক আছে, ইকুয়াল টু 9 লাখ। তাহলে ইবিআইটি কত হবে? 9 লাখকে 2 দিয়ে ভাগ করবো, এটা জানিস, এগুলো তো শেখাতে হয় না, বাচ্চাদের শেখাতে হয়। 9 লাখকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4.5 লাখ। ঠিক আছে, 4.5 লাখ টাকা হলো ইবিআইটি। ক্লিয়ার? ইবিআইটি বেরিয়ে গেল 4.5 লাখ টাকা, ঠিক আছে, ইবিআইটি বেরিয়ে গেল। কিন্তু আমাকে কি বলেছিল? ডিওএল কত বলেছিল বল? ডিওএল ফর্মুলা কি? ডিওএল কন্ট্রিবিউশন বাই এবিট। এবার হয়ে যাবে না? ডিওএল কত? 2 না? হ্যাঁ 2 ইকুয়াল টু কন্ট্রিবিউশন বাই এবিট কত? 4.5 লাখ। তাহলে কন্ট্রিবিউশন হয়ে গেল 9 লাখ টাকা। তাহলে কন্ট্রিবিউশন কত হলো? হয়ে গেল। কিন্তু আমাকে এটা বের করতে বলেনি, আমাকে কি বের করতে হবে? সেলস বের করতে বলে, তাই তো? সেলস, তাই তো? সেলস। দেখ কি করে করব? তোমরা কি জানি? তুই তো সবাই প্রত্যেকেই জানিস। আমরা কি জানি? সেল থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিই, কন্ট্রিবিউশন বাদ দিলে কি হয়? কন্ট্রিবিউশন। তো আমাকে কি বলেছে? কন্ট্রিবিউশন সেল কি বলেছে? কি একটা বলেছে? কন্ট্রিবিউশন বলেছে 40%, হ্যাঁ কন্ট্রিবিউশন বলেছে 40, তাই তো? কার উপর 40 বলেছে? সেলসের উপরে তাহলে সেল হলো 100। তাহলে এটা কত হলো? 60 ভেরিয়েবল কস্ট কত বললো? 60। আমরা কার ভ্যালু জানি? আমরা কার ভ্যালু জানি? কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন লিখবো 9 লাখ টাকা। ছোটবেলায় বাচ্চাদের মধ্যে ঐকিক নিয়ম, সেল বের করতে হবে। তাহলে কি করে বের করবো সেল? ছোটবেলায় ঐকিক নিয়ম করেছিস, কত হবে বল? এটা আমি লিখবো, দেখবি, বলবি আরে ভাই 9 লাখ বাই 40 ইন্টু 100, 22,50,000। যখন মিসিং দেবে না লিভারেজে, সবার প্রথম ডিএফএল দিয়ে করবি, কিন্তু বলে দিলাম প্রতিদিন অঙ্ক মিলিয়ে যাবে। আগে ডিএফএল স্টার্ট করবি, ডিএফএল দেখার দরকার, ডিএফএল দিয়ে আরম্ভ করবি, অঙ্ক মিলিয়ে যাবে। তো অঙ্কটা হয়ে ঢুকতে হবে তো অঙ্ক। হ্যাঁ তো একটা অঙ্ক করাবো, একটা হচ্ছে 20 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক ছিল। তো
আমাকে ঝামেলা এরকম এরকম করতে হবে। কোথায় এরকম করবে আগে এই বছর এরকমই অঙ্ক এসেছিল, আগের বছর এরকমই অঙ্ক, এই বছর এরকমই অঙ্ক আসে অনার্সে। পুরোটা হয়েছে। কন্ট্রিবিউশনের জায়গা তো দেখতে করলো না। এখনো না, হ্যাঁ না করলে কন্ট্রিবিউশন তো ইউনিভার্সিটি। সুন্দর অঙ্ক পারো না, এরকম অঙ্ক পারবে চলো পরের ক্লাসে এরকমই অঙ্ক আসবে সব। হয়েছে তো? আমার তো স্ক্রিনশট পাঠিয়ে দেবো, আমার তো বাকি ছিল কতটা বাকি তোর? সেলসের জায়গা। কত? ঠিক আছে। হয়েছে, লাস্ট অঙ্ক করবো আজকে 20 নম্বর সাম, ঠিক আছে তো? বলছে দ্য ফলোইং ইনফরমেশন হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য ইনকাম স্টেটমেন্ট অফ এক্স লিমিটেড। তো কি বলেছে দেখ, ওরা কোশ্চেনে ফিক্সড অপারেটিং এক্সপেন্সেস বলেছে। প্রথম দিন বলেছিলাম ফিক্সড কস্টের আরেকটা নামই হচ্ছে ফিক্সড অপারেটিং এক্সপেন্সেস, 1200 টাকা বলেছে। ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস মানে এটা হচ্ছে ইন্টারেস্ট, 600 টাকা বলেছে। আর্নিং বিফোর ট্যাক্স মানে ইবিটি বলেছে 400, ঠিক আছে তো? আমার মতে বলে আর কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? আর কিছু কি বের করতে হবে পরে দেখ, ঠিক আছে? তুই আগে ইনকাম স্টেটমেন্ট সাজা, ইনকাম স্টেটমেন্ট সাজিয়ে আগে তুই ডিওএল ডিএফএল ডিসিএল কর, ব্যাস আর কিছু দেখতে হবে না। সাজা ইনকাম স্টেটমেন্ট। কত নম্বর? 20 নম্বর অঙ্ক। লেখ, কি লিখবো প্রথমে? সেল। এর থেকে মাইনাস করবো কি? ভেরিয়েবল কস্ট। বাদ দিয়ে কি হবে? কন্ট্রিবিউশন, হ্যাঁ কি না? এর থেকে মাইনাস করবো কি বল? ফিক্সড কস্ট। হবে কি? এবিট। এবিট থেকে কি মাইনাস করবো? ইন্টারেস্ট। এবিট থেকে ইন্টারেস্ট বাদ দিলে কি হয়? এবিট। আর তো কিছু বল না, তুই সাজা কি কি বলেছে বল।
ভ্যালু কি দিয়েছে? ফিক্সড কস্টের ভ্যালু দিই ফিক্স কস্ট কত বলেছে? 1200 1200। ইন্টারেস্ট কত বলেছে? ইন্টারেস্ট বলল 600 600। আর ইবিটি কত বলেছে? 400 400। ব্যাস শেষ, আর কি দরকার নেই। কি করবে? ব্যাক ক্যালকুলেশন রয়েছে তো, এটাকে ব্যাক ক্যালকুলেশন, নিচ থেকে উপরে উঠবো। কি? নিচ থেকে উপরে উঠবো। তাহলে কত হবে? ইবিআইটি কত হবে? 1000 বলতে পারি, দেখ তো। দেখ না, এই 400 আর এই 600 এই দুটোকে যোগ করবো, তাহলে কত হলো? 1000 হয়ে গেল। আর এটা 1200 যোগ করলে কত হলো? কন্ট্রিবিউশন 2200। এবার প্রশ্ন হলো, স্যার সেল ভেরিয়েবল বলেইনি অঙ্কে। আরে দুটো আননোন হবে কি করে? দুটো আননোন তো হতে পারে না, একটা আননোন হতে হবে। যদি সেল বলেই তো তখন ভেরিয়েবল কস্ট বের করতে হবে, যদি ভেরিয়েবল কস্ট বলেই তো সেল বের করতে হবে। দুটো আননোন হতে পারে না, ঠিক আছে? ড্যাশ ড্যাশ রাখা। অঙ্কে কিছু ছিল সেল ভেরিয়েবল, বাট আমার কাছে ইনফরমেশন নেই। এত অব্দি হয়ে গেল। এখান দিয়ে ডিওএল বেরিয়ে যাবে। ডিওএল বের করার ফর্মুলা কি? কন্ট্রিবিউশন বাই এবি। করে ফেল। কত ছিল কন্ট্রিবিউশন বাই এবিট? কন্ট্রিবিউশন ছিল 2200 আর এবিট ছিল 1000। 2200 বাই 1000 মানে 2.2, তাই তো? ডিএফএল ডিএফএল কত ছিল? এবিট বাই ইবিটি। এবিট কত? 1000। আর ইবিটি কত ছিল? 400 400। কত হচ্ছে? 2.5। করে দেখ, করে দেখ। ডিসিএল ডিওএল ইন্টু ডিএফএল করে দে। 2.2 ইন্টু 2.5 কত হচ্ছে? 5.5 5.5। এবার কোশ্চেন পড়ি কি বলেছে, দেখ সাজিয়ে দিলাম এত অবধি। এবার কোশ্চেন পড়ি কি বের করতে বলেছে। ও ইনফরমেশন দিয়েছে, ও বলেছে ক্যালকুলেট পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইপিএস ইফ সেলস ইনক্রিজ বাই 10%। বলছে সেল যদি তোমার 10% বেড়ে যায়, বলছে তুই ভাব, এটা চিন্তা ভাবনা, একটা কমন সেন্স খাটা। আজকে আমার কোম্পানির যদি সেল বাড়িয়ে দিই, আগে যে সেল যা ছিল ছিল, সেল যদি বাড়িয়ে দিই তাহলে কি হয়? প্রফিট বাড়বে তো। প্রফিট যদি বাড়ে, যদি বলতো স্যার সেল 10% বাড়িয়ে দেওয়ার ফলে ইবিআইটি কত পার্সেন্ট বেড়েছে, তখন তো ডিওএল হতো। আমার কথাটা মন দিয়ে শোন, এখানে কি বলছে? সেল সেল আর ইবিআইটি বলে আগে একটা অঙ্ক ছিল না, কোম্পানি তার প্রফিটকে ডবল করতে যায়, সেল কত পার্সেন্ট বাড়াতে হবে। তাহলে কার কার সম্পর্ক ছিল? সেল আর ইবিআইটি, তাই ওটা ডিওএল ছিল। কিন্তু এখানে কি বলেছে? কোম্পানি তার সেলকে 10% বাড়াবে, তাহলে ইপিএস এ কি চেঞ্জ হবে? এটা কোন ফর্মুলাতে জানা যায়? তাহলে দেখ তোকে বলছি, এটা কোন ফর্মুলাতে জানা যায়। এই দেখ ওই ছবিটা, এখানে কি ছিল? এখানে ছিল এফর্ট। আমাকে এফর্ট কি দিতে বলেছে বল? সেলস। ম্যাগনিফাই রেজাল্ট, ম্যাগনিফাই রেজাল্ট কি বেরোচ্ছে? ইপিএস। এটা যে ফালক্রাম, এটাকে ফালক্রাম মানে সাহায্য করবে কি আমাকে? আমি সেলে যদি এফর্ট দিই, সেলে যদি 10% এফর্ট দিই, তারপর বলছে ইপিএস কত পার্সেন্ট। নর্মাল কথা, আমি তোকে কেউ যদি আমাকে বলে সেল যদি বাড়িয়ে দিই তাহলে আমার কি বাড়বে? সেল বাড়লে প্রফিট তো বাড়বে, আর প্রফিট বাড়লে তুই ভাব ইপিএস এর ব্যাপারটা শোন, ইপিএস ব্যাপারটা শোন। আগে ধর আমার কোম্পানিতে, ধর কি বলছি, ধর আমার ধর ইকুইটি, ধর আমার কোম্পানিতে ইকুইটি শেয়ার 10,000টা ছিল, ইকুইটি শেয়ার 10,000 খানা ছিল, নাম্বার অফ শেয়ার ছিল 10,000, ঠিক আছে? 10,000টা শেয়ার ছিল, তখন আমার আগে আর্নিং কি ছিল কোম্পানি? ধর আগে কোম্পানি আর্নিং ছিল 1,00,000 টাকা, তখন একজন কত টাকা করে পেত? 10 টাকা করে পেত। 10,000টা শেয়ারই আছে, আমার আর্নিং হয়ে গেছে 1.5 লাখ। তাহলে ওরা কত করে পায়? 15 টাকা করে পায়। তাহলে ইপিএস বাড়ছে তো। তাহলে জেনারেলি আমার আগে প্রফিট ছিল 1,00,000 টাকা, এখন প্রফিট 1,50,000 হয়ে গেছে। তার মানে আমি যদি সেল বাড়িয়ে দিই তাহলে প্রফিট বাড়ছে, আর প্রফিট যদি বেড়ে যায় তাহলে ইপিএস বাড়বে না কমবে? তাহলে সম্পর্কটা কি? সেলের সাথে কার সম্পর্ক হলো? এটাও হয়, সেলের সাথে যেমন ইবিআইটি সম্পর্ক হয়, সেলের সাথে ইপিএস সম্পর্ক হয়। ইপিএস সম্পর্ক কি হয়? এটাই বলছি না, আমি বলছি কে সাহায্য করতে এগিয়ে আসবে, এখানে কে সাহায্য করবে?
একটা ডিওএল এ সাহায্য করবে কে? ফিক্স কস্ট, ঠিক আছে, ফিক্স কস্ট সাহায্য করবে। আর কে সাহায্য করবে এখানে? এটা অ্যাকচুয়ালি ডিসিএল, এটা ডিসিএল সাহায্য করবে কে? ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস। দুজন সাহায্য করতে এগিয়ে আসছে, বুঝলি তো? কে কে সাহায্য করতে এগিয়ে আসছে? ও তার মানে কি বলতে, এটা কার ফর্মুলা? এটা ডিসিএল, এটা ডিসিএল এর ফর্মুলা। তাহলে ফর্মুলা বুঝি, ডিসিএল এর ফর্মুলা কি? আমি ছবি এঁকে এঁকে বোঝাচ্ছি। ডিসিএল এর ফর্মুলা কি হবে? উপরে কি হবে বল? উপরে ইপিএস। তাহলে কার উপর বেস করে হচ্ছে? ইপিএস কার উপর বেস করে হচ্ছে? সেলের উপর। যার উপর বেস করতে সে দিচ্ছে। দেখো পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইপিএস ডিভাইড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস। তাহলে আমি সেল কত পার্সেন্ট চেঞ্জ করছি? 10%, এখানে লিখলাম 10, ঠিক আছে, 10। আর কি ছবি এঁকেছিলাম? ওই ডিসিএল এর ছবিটা আঁকা হয়নি, ফাঁকা রেখেছিলাম, ওটা ওখানে এঁকে নিবি, ডিসিএলটা এঁকে নিবি। পার্সেন্ট চেঞ্জেস ইন সেল কত? 10। আর ডিসিএল কত বলেছিলাম আমাকে? 5.5, ঠিক আছে। তাহলে কি হবে? পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইপিএস। তাহলে ইপিএস এ কত পার্সেন্ট চেঞ্জ করতে হবে? তাকে অ্যান্সার 55% দিয়েছে, অ্যান্সার। অ্যান্সার কি দিয়েছে? পার্সেন্ট অফ চেঞ্জেস ইন ইপিএস কত হবে? 55%। এখন বলি স্যার আপনি আগে একটা অঙ্ক ভেরিফিকেশন করি, এখানে করবেন না? ভেরিফিকেশন করা তো উচিত, সত্যি করা উচিত, কিন্তু কি দুর্ভাগ্যের বিষয়, এই অঙ্কে করা যাবে না, করতে পারবোই না। কার পসিবলই নেই অঙ্কে, কারোর ক্ষমতা নেই করার, কারণ আমাকে তো সেলই বলে। আমাকে যদি সেল বলতো তাহলে তো আমি চেঞ্জ করতে পারতাম, সেল না বলে করবো কি করে? আরে ওকে তো সেল বলতো, তো আগে এত সেল ছিল, যদি বলতো আগে এত সেল ছিল তখনই চেঞ্জ করতে পারতো। শুধু আমি কিছু করতে পারবো, কিছু করার নেই করে। তুই ঢুকবি নাকি? ঢুকে নে। ও ড্যাশ আমি দিয়েই দিয়েছি। সবাইকে বলে দিচ্ছি, আমাদের বইয়ের 68 নম্বর সামটা করে নিবি, এই অঙ্কটাই করে তুলে দিয়েছিল 68, 2012 সালে এসেছিল জানি। 68 যারা পরীক্ষা দিয়েছিল, মানে 68 কি হয়, 2012 সালে যারা পরীক্ষা দিয়েছিল বুঝছিস? আমি দেখাচ্ছি 2012 সালে অঙ্কটা একবার দেখাচ্ছি, তুই দেখ। ওরা জানিস কত লাকি ছিল স্টুডেন্ট তখন না? এই চ্যাপ্টার থেকে না 15 নম্বর আসতো, বুঝতে লিভারেজ থেকে 15 নম্বর আসতো এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল। এই এখন যেটুকু করলি অঙ্কটা, এইটুকুই অঙ্ক আমি দেখাচ্ছি, অঙ্কটা খুলে সেম সেম, শুধু ডেটাগুলো চেঞ্জ আছে। আমি অঙ্কটা করাবো না, সামনে ক্লাসে করাবো না, আমি করালাম তো এখন। এই ধরনের অঙ্ক স্যার, এই অঙ্কটা কত নম্বর এসেছিল পরীক্ষায়? আপনাকে জিজ্ঞাসা করেছিল এই অঙ্কটা কত নম্বর এসেছিল জানিস সেই বছর পরীক্ষায়? না, ওরা খুব লাকি ছিল স্টুডেন্টরা। এইটুকু অঙ্কতে কত নম্বর দেওয়া উচিত করলি তুমি বলো? এটা অ্যাকচুয়ালি 5 নম্বর অঙ্ক, অ্যাকচুয়ালি 5 নম্বর অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা বছর পরীক্ষায় এসেছিল কত জানিস? 15 মার্কস দিয়েছিল। এখন 15 মার্কস তুলে দিয়েছিল, এখন 15 মার্কস তুলে দিয়েছিল। তুই দেখ পুরো সেম আছে, ডেটা পুরো সেম আছে, কোনো চেঞ্জ আছে না স্যার? কোনো চেঞ্জ নেই। পারবো নিজে? হ্যাঁ স্যার নিজে পারবো, কিচ্ছু করাতে হবে না, নিজে করে ফেলতে পারবো, করে ফেলবে, করে ফেলি। 68 এর অঙ্ক এই চ্যাপ্টার থেকে তো 10 মার্কসই আছে,